আচ্ছা, ওয়েলকাম টু মাই ভিডিও লেকচার। আজকের ক্লাস আমরা শুরু করছি জেমস ইঞ্জের ফেমাস নাটক রাইডার্স টু দ্য সিকে নিয়ে। আচ্ছা, এই নাটক শুরুর আগে আমি একটা কোয়েশ্চেন করি। ধরো কোন একটা পরিবারের কোন একজন বয়স্ক বৃদ্ধা রয়েছেন এবং তার পরিবারের তার হাজব্যান্ড, তার ফাদার ইন ল অর্থাৎ তার স্বামী, তার শ্বশুর মশাই এবং তার 6জন ছেলে, এবং এরা প্রত্যেকের একমাত্র সোর্স অফ আর্নিং কি না, এরা প্রত্যেকে সমুদ্রে যায় এবং সমুদ্রে যাওয়ার পরে সমুদ্রে মাছ ধরে, সমুদ্রে ক্রস করে আবার বাইরের জায়গায় যায়, বাইরের কোনো আইল্যান্ডে যায়, সেখানে জিনিসপত্র বিক্রি করে, আবার সমুদ্রের উপরে ভেসে নৌকায় চেপে তারা বাড়ি আসে। এইভাবে দিনের পর দিন তারা তাদের লাইফটাকে এভাবে কাটায়। এখন তুমি একটা জিনিসকে বুঝে উঠতে পারছো যে এই যে সমুদ্রের বুকে রেগুলার জার্নি করা, এটা কিন্তু এক্সট্রিমলি রিস্কি। এটা যে কোনো সময় কিন্তু যে কারোর জীবন যেতে পারে। তো ঘটনাচক্রে এখানে মাদার মৌরিয়া বলে যে চরিত্র রয়েছেন, যাকে আমরা ট্রাজিক প্রোটাগনিস্ট হিসাবে কনসিডার করব এই পার্টিকুলার নাটক রাইডার্স টু দ্য সির, তার হাজব্যান্ড তিনি সমুদ্রে গেছেন, তিনি ডুবে মারা গেছেন। তার ফাদার ইন ল তিনি সমুদ্রে গেছেন, তিনি ডুবে মারা গেছেন। ঠিক আছে, তার বড় ছেলে, ঠিক আছে আমি তার 6জন ছেলের নাম বলছি: স্টিফেন, সন, সিমাস, প্যাচ, মাইকেল, বাটলে। আরেকবার রিপিট করছি: স্টিফেন, সন, সিমাস, প্যাচ, মাইকেল, বাটলে। তোমরা এক্ষেত্রে একটা শর্ট ট্রিক মনে রাখবে। আমার শর্ট ট্রিকটা যেটা এই 6জন ছেলের নাম মনে রাখার জন্য তোমাদেরকে কাজে লাগবে, সেটা হচ্ছে S3PMB। এই শর্ট ট্রিকটা মনে রেখো তো। এই শর্ট ট্রিকটা মনে রাখা কি জন্য, মানে তিনটে নাম এস দিয়ে, একটা নাম পি দিয়ে, একটা নাম এম দিয়ে, একটা নাম বি দিয়ে, তিনটে এস দিয়ে নাম আছে। কে কে? স্টিফেন, সন, সিমাস। এরা মাদার মরিয়ার শুরুর 3 ছেলে। ঠিক আছে, তারপরে প্যাচ, এবং তারপরে মাইকেল, এবং তারপরে বাটলে। তোমাকে বলে রাখি, যখন এই নাটকটা শুরু হচ্ছে, মন দিয়ে শুনবে, যখন এই নাটকটা শুরু হচ্ছে তখন মাদার মরিয়ার হাজব্যান্ড তিনি নেই, ডুবে মারা গেছেন। তার ফাদার ইন ল তিনি নেই, ডুবে মারা গেছেন। ঠিক আছে, স্টিফেন নেই, সন নেই, সিমাস নেই, প্যাচ নেই, এরা প্রত্যেকেই তার আগে ডুবে মারা গেছে। ইভেন মাইকেল, এই নাটক যখন শুরু হচ্ছে তখন সে 9 দিন জুড়ে মিসিং আছে। এই নাম্বার 9-এর গুরুত্ব কি আমি পরে আসছি। সে 9 দিন জুড়ে মিসিং আছে। আর এই যে ছোট ছেলে বাটলে, এ কি করতে যাচ্ছে, এ একটা প্ল্যান করছে যে আমি এরপরে সমুদ্রে যাব। কেন? কারণ সে সমুদ্রে যাবে মানে কি, সমুদ্র ক্রস করে সে বলছে একটা মেলা বসেছে, মেলাটার নাম হচ্ছে গ্যালোয়ে ফেয়ার। মেলাটার নাম হচ্ছে গ্যালোয়ে ফেয়ার, এবং বসেছে কোথায়? বসেছে একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে কানেমারা। এই পার্টিকুলার জায়গায় এই মেলাটাতে ও যাবে। ওখানে যাওয়ার পরে সে দুটো ঘোড়া বিক্রি করবে। একটা ঘোড়াকে আমরা বলতে পারবো রেড মেয়ার, আর একটা ঘোড়াকে আমরা বলতে পারবো গ্রে পনি, অর্থাৎ লাল রঙের একটা ঘোড়া, ধূসর রঙের একটা ঘোড়া। এই দুটো ঘোড়াকে বিক্রি করার জন্য সে কোথায় যাবে? গ্যালোয়ের মেলাতে যাবে। এবং গ্যালোয়ের মেলাটা কোথায় বসেছে? কানেমারাতে বসেছে। ওখানে যেয়ে পরে এই দুটো ঘোড়াকেও বিক্রি করবে, এবং সেখান থেকে যেটুকু টাকা পাবে সেইটুকু টাকা নিয়ে এসে সে তার ফ্যামিলিকে সার্ভাইভ করানোর চেষ্টা করবে। এরকম একটা পরিস্থিতিতে এই নাটক শুরু হচ্ছে। তার মানে নাটক কখন শুরু হচ্ছে? যখন মাদার মরিয়ার হাজব্যান্ড নেই, তার ফাদার ইন ল নেই, বড় ছেলে নেই, মেজো নেই, সেজো নেই, প্যাচ নেই, মাইকেল নেই বলবো আমরা। মাইকেল মারা গেছে। তার ডেড বডি ডিসকভার হয়েছে কোথায় জানো? তার ডেড বডি ডিসকভার হয়েছে ডোনেগাল বলে একটা জায়গাতে। ডোনেগাল বলে জায়গাতে। কোথায় অবস্থিত ডোনেগাল? এটা নর্থে অবস্থিত। কার নর্থে? আয়ারল্যান্ডের নর্থে। কার নর্থে? আয়ারল্যান্ডের নর্থে ডোনেগাল বলে একটা জায়গা আছে। ওই পার্টিকুলার জায়গার মধ্যে মাইকেল, মানে মাইকেলের ডেড বডি খুঁজে পাওয়া গেছে, এবং ওখানে মাইকেলকে অলরেডি বারিড করে দেওয়া হয়েছে। দ্য বারিয়াল হ্যাজ অলরেডি বিন টেকেন প্লেস। ওখানে তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। মাদার মরিয়া এই খবরটা জানেননি। মাদার মরিয়া রোজ আজ লাস্ট 9 দিন জুড়ে তিনি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকছেন, তার একমাত্র অপেক্ষা যে আমার ছেলে মাইকেল ফিরে আসবে। দেখো, একজন মা, তার মধ্যে মাতৃত্ব কাজ করছে, তার মধ্যে সেই ম্যাটারনাল ইমোশন, ম্যাটারনাল ফিলিংস গুলো কাজ করছে। তিনি সবসময় চান যে তার ছেলে ফিরে আসুক। ইয়েস অর নো? এবং তাই যদি কেউ তার কানের সামনে এটা বলেও দেয় যে আপনার ছেলে আর বেঁচে নেই, তিনি এটাকে মেনে নিতে পারবেন না, বয়েজ এন্ড গার্লস। তাহলে একটা কথা আমি যে কথাটা বলছি মাথার মধ্যে রেখো, যে এই নাটক যখন শুরু হচ্ছে তখন অলরেডি এতগুলো ঘটনা ঘটে গেছে। এরপরে মাদার মরিয়া কি চাইবেন? মাদার মরিয়া চাইবেন আমার রোজগারের দরকার নেই, আমি পচা মাছ খেয়ে থেকে যাব, আমি পান্তা ভাত খেয়ে থেকে যাব, কি আমি না খেয়ে থেকে যাব।
ব্যাপারটা বোঝা যাচ্ছে? কিন্তু আমি আমার শেষ ছেলে, যে আমার চোখের মণি, দ্য অ্যাপল অফ মাই আইজ, অর্থাৎ আমার বাটলে, তাকে আমি সমুদ্রে যেতে দেব না। কারণ বাটলে যদি সমুদ্রে যায়, এতগুলো মানুষের লাশ আমি ঘরে দেখেছি, আমার পরিবারের এতগুলো মানুষকে মারা যেতে দেখেছি, আমার শেষ ছেলেটা যদি যায়, সেই ছেলেটাও আমার মরে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা তিনি এক্সপেক্ট করছেন। তাহলে সেই রকম একটা মুহূর্তে, এইরকম একটা ড্রামাটিক টেনশনের মুহূর্তে এই নাটক শুরু হচ্ছে। এই রাইডার্স কারা? এই রাইডার্স হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা জীবনে লড়াই করে। যে চাষিটি বর্ষাকালে যখন আকাশে মেঘ উঠে রয়েছে, যখন বিদ্যুৎ চমকাচ্ছে, যখন ঘর থেকে বাইরে যাওয়া, ঠিক আছে, এটা উচিত নয়, মানুষ ঘরের ভিতরে রাখা দরকার, এরকম একটা টাইমে তুমি দেখবে একজন চাষি, তিনি চাষ করছেন, তিনিও রাইডার, বিলিভ মি, তিনিও রাইডার। যে লোকটা একটা ইলেকট্রিক পোলের 50, 60, 70 ফুট উপরে উঠে ওই উইয়ার গুলো, ওই হাই এক্সটেনশন লাইন গুলোর কানেকশন দিচ্ছে, এবং সেই তারের উপর যে হেঁটে বেড়াচ্ছে, সেও একজন রাইডার। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে বা যারা জীবনে লড়াই করছে, তারা প্রত্যেকেই রাইডার। এবং এই সমুদ্রটা কে জানো তো? এই সমুদ্র হচ্ছে আমাদের ভাগ্য, এই সমুদ্র হচ্ছে মৃত্যু, এই সমুদ্রের নাম হচ্ছে কি? আমাদের সেই কপাল, আমাদের সেই ডেস্টিনি, যা আমাদের প্রচন্ড প্রচেষ্টাকে প্রত্যেকটা মুহূর্তে ব্যর্থতাতে রূপান্তরিত করে দেয়, আমাদের এক্সপেকটেশন কে অ্যাকমপ্লিশমেন্টে কনভার্ট হতে দেয় না, আমাদের ড্রিমকে ফুলফিল হতে দেয় না। এই সমুদ্র হচ্ছে সেই প্রতিকূলতা। তার মানে একটা জিনিসকে বুঝবো, দেখো, রাইডার শব্দটার তো অ্যানালাইসিস আমরা বলবোই। যে দেখুন, রাইডার মানে হচ্ছে দ্য সিক্স সানস অফ মাদার মরিয়া, বা মোর পার্টিকুলারলি এই নাটকে বাটলে হচ্ছে রাইডার, বা রাইডার বলতে বোঝানো হচ্ছে, মানে রাইডার্স বলতে বোঝানো হচ্ছে দ্য অ্যারান আইল্যান্ডার্স। এই সমস্ত গল্প তো আমরা বলবোই, কিন্তু তার আগে আমি এই ওয়ার্ডটাকে একটু জেনারেলি এক্সপ্লেন করতে চাইলাম, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা প্রত্যেক মুহূর্তে লড়াই করে চলেছে, তারা প্রত্যেকে এক একজন রাইডার। ব্যাপারটা বোঝা যাচ্ছে? জেমস ইঞ্জ আইরিশ লিটারারি রিভাইভালের একজন বড় নাম। তার ডাবলিন শহরে জন্ম। হি স্টাডিড মিউজিক, হি স্টাডিড লিটারেচার। তার বিখ্যাত নাটক দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে নাটকের পারফরমেন্সের পর ডাবলিনের মধ্যে একটা প্রচন্ড দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তার বিখ্যাত নাটক আরেকটা, যেটা রাইডার্স টু দ্য সি, যেটা 1904 সালে এসেছিল, 1904 সালে পারফর্মড হয়েছিল। ঠিক আছে, ডাবলিন শহরে যেটা 1904 সালে পারফর্মড হয়েছিল, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেই নাটক আমরা পড়তে শুরু করেছি। কিন্তু এই পড়ার আগে তোমাদেরকে প্রত্যেককে বলে রাখি যে ডাব্লিউ.বি. ইয়েটস এর এই নামটা আমরা শুরুতে মনে রাখবো। আমরা কার নাম মনে রাখবো? ডাব্লিউ.বি. ইয়েটস এর নাম মনে রাখবো। এই ডাব্লিউ.বি. ইয়েটস একদিন জেমস ইঞ্জকে বললেন, জেমস ইঞ্জ জানতে চাইছেন যে স্যার, আমি ড্রামা লিখতে চাই, আমার ড্রামাটিক ম্যাটেরিয়াল প্রয়োজন রয়েছে, নাটকের বিষয়বস্তু প্রয়োজন রয়েছে, এই নাটকের বিষয়বস্তু আমি কোথায় খুঁজে পাবো? তখন ডাব্লিউ.বি. ইয়েটস অ্যাডভাইস দিচ্ছেন জেমস ইঞ্জকে। এই কথার মাধ্যমে, এই পার্টিকুলার স্পিচটাকে পড়ার মাধ্যমে আমরা আমাদের ক্লাসকে আজকে শুরু করতে চাই। চলো শুরু করো। ডাব্লিউ.বি. ইয়েটস জেমস ইঞ্জকে কি অ্যাডভাইস দিলেন? ডাব্লিউ.বি. ইয়েটস বললেন তুমি অ্যারান আইল্যান্ডসে চলে যাও। কোথায় চলে যাও তুমি? তুমি অ্যারান আইল্যান্ডসে চলে যাও। অ্যারান আইল্যান্ডসে টোটাল 3টে দ্বীপ আছে, ইনিসমোর, ইনিসমান, ইনিসিয়ার, বা ইনিসমোর, আইনিসমান, আইনিসিয়ার। তাই ঠিক আছে, এই 3টে দ্বীপে চলে যাও। এই 3টে দ্বীপকে নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি। ঠিক আছে, বলছে ওখানে চলে যাও। তারপরের লাইন পড়ো, লিভ দেয়ার অ্যাজ ইফ ইউ ওয়্যার ওয়ান অফ দ্য পিপল দেমসেলভস। মানে ওখানে তুমি টুরিস্টের মতো যেও না, ওখানে তুমি টুরিস্টের মতো করে যে ওদেরকে দেখতে যেও না। ওখানে তুমি যদি যাচ্ছ, তাদেরকে স্পেকুলেট করো, তাদেরকে অবজার্ভ করো, তাদের মানে বি এ পার্ট অফ দেয়ার কমিউনিটি, তাদের কমিউনিটির একটা অংশ হয়ে যাও। ঠিক আছে, ওদের লাইফস্টাইলটাকে ফলো করো, শুধু ফলো করো না, ওদের লাইফস্টাইলটাকে ফিল করো। আরেকবার পড়বো, বলছে তুমি চলে যাও, গো টু দ্য অ্যারান আইল্যান্ডস, অ্যারান আইল্যান্ডসে চলে যাও, লিভ দেয়ার, ওখানে বাঁচতে থাকো, ওখানে থাকতে লাগো। if you were one of the people themselves and express a life that has never found expression। এই লাইনটা, এই কথাটা মনে রাখবে, যেটা ডাব্লিউ.বি. জেমস ইঞ্জকে বলছেন এক্সপ্রেস এ লাইফ, এমন একটা জীবনকে তুমি তুলে ধরো যে জীবনটা আজ অব্দি কেউ তুলে ধরেনি। এমন একটা জীবনকে আজ তুমি তুলে ধরো যে জীবনটাকে আজ অব্দি কেউ তুলে ধরেনি। অর্থাৎ আজ অব্দি লিটারেচারে, আজ অব্দি সাহিত্যে এই লোকগুলোর কথা কেউ বলেনি। আজ জেমস ইঞ্জ, তুমি ওখানে যাও, তুমি ওদের লাইফটাকে স্টাডি করো, তারপর তুমি কি করো? তুমি তাদের কথাকে এই জায়গার মধ্যে ব্যাখ্যা করো, তাদের কথাকে এই জায়গার মধ্যে উল্লেখ করো। এই কথাটা, ঠিক আছে, ডাব্লিউ.বি. ইয়েটস বলেছিলেন কাকে? জেমস ইঞ্জকে।
এরপরে আমরা যদি ভাবি যে এই যে কথাটা ডব্লিউ.বি. ইয়েটস বলেছিলেন, এই কথাটার মানে কি, এই কথাটার সিগনিফিকেন্স কি, কারণ এই কথাটা তো একটা বিরাট বড় অ্যাডভাইস। এই অ্যাডভাইসটার কারণে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেজ, ঠিক আছে, যেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, দ্য ফেমাস ওয়ান প্লে, এটা কম্পোজড হয়েছিল। তাই এই কথাটা কোনো সাধারণ কথা নয়, এটা একটা ইন্সপায়ারিং কথা, এটা একটা এনকারেজিং কথা। এই কথাটার গুরুত্বকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে তিনি বললেন যে রিয়েল লাইফকে নিয়ে লিখো, যে টার্ন টু রিয়েল লাইফ, মানে অনেক হয়েছে কাল্পনিক জীবনকে নিয়ে লেখা, ঠিক আছে, বানিয়ে বানিয়ে অনেকের জীবনের গল্প মানুষ পড়ে নিয়েছে, অলরেডি মানুষ পড়ে নিয়েছে, বানিয়ে বানিয়ে লেখা অজস্র মানুষের জীবনের গল্প, এরকম ট্র্যাজেডি মানুষ পড়ে নিয়েছে। এরপরে মানুষ কি পড়তে চায়? এরপরে মানুষ পড়তে চায় এমন একটা ট্র্যাজেডি, যে ট্র্যাজেডিটার ফাউন্ডেশন হবে রিয়েলিটির উপর। এবং তার জন্য তিনি বলছেন টার্ন টু রিয়েল লাইফ, অর্থাৎ তুমি মানে যেটা বাস্তব, সেই বাস্তবকে রিপ্রেজেন্ট করো, ঠিক কিনা? অর্থাৎ ইয়েটস এনকারেজ করছেন, ওই যে বললাম যে ডব্লিউ.বি. ইয়েটস এখানে এনকারেজ করছেন, ডব্লিউ.বি. ইয়েটস এখানে বুস্ট আপ করছেন, এনার্জাইজ করছেন, ইন্সপায়ার করছেন জেমস সিঞ্জকে, জন মিলিংটন সিঞ্জকে, যে কোনো আর্টিফিশিয়াল কৃত্রিম জিনিসকে নিয়ে লেখালেখি করবে না, কোনো কৃত্রিম জিনিসকে নিয়ে লেখালেখি করবে না, কোনো আরবান থিমকে নিয়ে লেখালেখি করবে না, অর্থাৎ ওই যে শহরতলির যে ব্যাপার, সিটি লাইফ, ঠিক আছে, সেগুলোকে নিয়ে লেখালেখি করার দরকার নেই, হ্যাঁ কি না? কাকদেরকে নিয়ে লিখো, একটা ছোট্ট গ্রামকে নিয়ে লিখো, একটা ছোট্ট দ্বীপকে নিয়ে লিখো, এমন কিছুকে নিয়ে লিখো যেটা আগে কখনো লেখা হয়নি, ঠিক আছে? তার জন্য আমি কি বললাম যে এই যে কথাটা রয়েছে, এই কথাটার একটা আলাদা গুরুত্ব রয়েছে, ইট হ্যাজ এ কাইন্ড অফ আ সিগনিফিকেন্স। এবং আমরা কি দেখতে পাচ্ছি যে ডব্লিউ.বি. ইয়েটস এনকারেজ করছেন জেমস সিঞ্জকে যে তুমি মুভ অ্যাওয়ে করো, তুমি সরে যাও, তুমি কোত্থেকে সরে যাও, তুমি আর্টিফিশিয়াল লাইফ থেকে সরে যাও, আরবান থিম থেকে সরে যাও, ঠিক আছে, এবং তারপরে নিজেকে নিমজ্জিত করো, ইমার্জ, মানে নিজেকে ইনভলভ করে দাও, নিজেকে এনগেজ করে দাও, কোথার মধ্যে? ইন রিয়েল রুরাল লাইফ, ইন রিয়েল রুরাল লাইফ, অর্থাৎ গ্রাম্য জীবনের মধ্যে তুমি নিজেকে পুরোপুরিভাবে এনগেজ করে দাও, তুমি নিজেকে এনগেজ করে দাও। কোথায় এনগেজ করে দাও? এই গ্রাম্য জীবনে এনগেজ করে দাও, ঠিক আছে? এবং তারপরে ডব্লিউ.বি. ইয়েটস এর কথা শুনে জেমস সিঞ্জ কোথায় গেলেন? তিনি অ্যারান আইল্যান্ডে গেলেন। ডব্লিউ.বি. ইয়েটস এর কথা শুনে জেমস সিঞ্জ কোথায় গেলেন? অ্যারান আইল্যান্ডে গেলেন, ঠিক আছে? ইনিসমান, এই জায়গাটার নাম মনে রাখবে, এই আইল্যান্ডটার নাম মনে রাখবে, এটা আমি পরে কাজে লাগাবো, ঠিক আছে? এবং তারপরে তিনি সেখানে গেলেন, এবং সেখানে তিনি কি করলেন? তাদের হার্স এক্সিস্টেন্স, তাদের ওই ট্রাভেলড লাইফ, যে লাইফ ফুল অফ হার্ডশিপস, যে লাইফ ফুল অফ ডিফিকাল্টিজ, যে লাইফ ফুল অফ প্রবলেমস, টয়েলস, ঠিক কিনা, সেই জীবনটাকে তিনি এক্সপেরিয়েন্স করলেন। সেখানে রয়েছে ফিশারম্যান, সেখানে রয়েছে পিজেন্টস, সেখানে ম্যাক্সিমাম লোক ফিশারম্যান বাই প্রফেশন, ম্যাক্সিমাম লোক তারা পিজেন্টস, তাদের জীবনটাকে তিনি কি করলেন? তিনি স্টাডি করলেন, এবং তার রেজাল্ট হচ্ছে কোনটা? রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি হচ্ছে তার একটা রেজাল্ট, রাইট? তার মানে শুরুতে আমি এইটুকু রিকোয়েস্ট করব, যে ডব্লিউ.বি. ইয়েটস জেমস সিঞ্জকে কোন কথাটা বলেছিলেন, এই নাটক পড়ার আগে এই ওয়ার্ডটাকে বুঝতে হবে। অনেক হয়েছে কৃত্রিমতা, আর কৃত্রিমতা চাই না, আর কৃত্রিমতা চাই না, এরপরে চাই রিয়েলিস্টিক নাটক। কেমন নাটক? যা মানুষের জীবনের গল্প তুলে ধরে, কেমন নাটক? যা মানুষের কথা বলে, সেই ধরনের নাটক আমরা চাই, ঠিক আছে? তো চলো, এরপর আমি বলছি, মন দিয়ে শুনবে, যে এই নাটকটা লেখার পিছনে কিন্তু একটা সত্যি ঘটনা ঘটেছিল। এই নাটকটা এক তো ডব্লিউ.বি. ইয়েটস বলেছিলেন জেমস সিঞ্জকে কি তুমি যাও, তুমি যেয়ে পরে ওখানে থাকো এবং ওদের লাইফটাকে তুমি স্টাডি করো, ওদের লাইফটাকে স্টাডি করলে তুমি অনেক বেটার ওয়েতে তুমি কি করতে পারবে, ঠিক আছে, একটা রিয়েলিস্টিক নাটককে তুমি কম্পোজ করতে পারবে। তো এটা তো একটা ফ্যাক্ট আসছেই, কিন্তু তা সত্ত্বেও আমি একটা ঘটনা বলছি, এই ঘটনাটাকে আমরা এখানে পড়বো, যে একটা রিয়েল ঘটনা ঘটেছিল, এবং যে রিয়েল ঘটনাটা ওই পার্টিকুলার জায়গাতে যাওয়ার পরে, ঠিক আছে, জেমস সিঞ্জ তিনি নিজে লক্ষ্য করেছিলেন, তিনি সেটাকে জেনেছিলেন, এবং সেই ঘটনাটাকে আমরা বলতে পারবো যে এটা একটা সোর্স অফ, মানে কি বলবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে এই নাটকটা লেখার পিছনে। চলো দেখো, দেখো আমরা কি বলছি, দ্য ট্রু স্টোরি দ্যাট ইন্সপায়ার সিঞ্জ, অর্থাৎ সেই গল্পটা, যে গল্পটা কি করছে, জেমস সিঞ্জকে ইন্সপায়ার করেছে এই নাটকটা লিখতে। চলো আমরা পড়ি, দেখো এখানে কি লেখা আছে, যে হোয়াইল লিভিং অ্যামাং দ্য আইল্যান্ডার্স, অর্থাৎ অ্যারান আইল্যান্ডে ওই সমস্ত আইল্যান্ডারদের সাথে থাকার সময়, ঠিক আছে, সিঞ্জ কেম অ্যাক্রস আ ডিপলি মুভিং রিয়েল লাইফ ট্র্যাজেডি। কেম অ্যাক্রস মানে জানতে পারা,
জেমস হিঞ্জ জানতে পারলেন একটা মুভিং মানে একটা ভেরি স্যাড, একটা প্রচন্ড প্যাথেটিক একটা ঘটনা তিনি জানতে পারলেন। এবং সেই ঘটনাটা কি না, এটা হচ্ছে ঘটনাটা। খাতায় প্রত্যেকে নোট নিয়ে নেবে, ভিডিও পজ করে প্রত্যেকে নোট নিয়ে নেবে যে এ ফিশারম্যান ফ্রম দ্য অ্যারান আইল্যান্ডস ড্রাউন্ড অ্যাট সি। ঠিক আছে, একটা ফুল স্টপ হবে। একজন ফিশারম্যান আছেন, অ্যারান আইল্যান্ডের একজন ফিশারম্যান আছেন এবং যিনি ডুবে মারা গেছেন সমুদ্রে। হিজ বডি ওয়াজ ক্যারিড বাই দ্য কারেন্টস। কারেন্টস মানে সমুদ্রের স্রোত, এর মানে সমুদ্রের স্রোত। ঠিক আছে, এবং তার যে শরীর, সেই শরীরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের স্রোত। এবং তার শরীরটাকে খুঁজে পাওয়া গেছে কোথায়? অ্যানাদার কোস্ট মানে তোমরা জানো কোস্টাল এরিয়া, এর মানে উপকূলবর্তী এরিয়া। সমুদ্রের পাশের যে এরিয়াগুলো হয় সেগুলোকে কোস্টাল এরিয়া বলে। তার মানে জেমস হিঞ্জ ওখানে ছিলেন, ওখানে তিনি গেছেন এবং ওখানে যাওয়ার পরে তিনি শুনেছেন, কোন ঘটনাটা শুনেছেন? যে এরকম কোন একজন মানুষ ডুবেছে এবং সেরকম মানুষটি মারা গেছে এবং তার ডেড বডি কোথায় খুঁজে পাওয়া গেছে? তার ডেড বডি খুঁজে পাওয়া গেছে অনেক দূরে একটি কোস্টাল এরিয়া আছে এবং সেই কোস্টাল এরিয়াতে তার ডেড বডি খুঁজে পাওয়া গেছে। মনে রাখবে আমি যে কথাটা বারবার একটু আগে আমি বললাম যে মাইকেলের ডেড বডি এই নাটকে কোথায় খুঁজে পাওয়া গেছে? দ্য ডেড বডি অফ মাইকেল ওয়াজ ডিসকভার্ড ওয়্যার? দ্য ডেড বডি অফ মাইকেল ওয়াজ ডিসকভার্ড অ্যাট ডোনেগাল। ইয়েস অর নো? অর্থাৎ যে জায়গায় এই নাটকটা ঘটছে, মানে এই নাটকের ইনসিডেন্টটা যেখানে ঘটছে, যেখানে মাদার মরিয়ার কটেজটা লোকেটেড, অ্যারান আইল্যান্ড, মোর পার্টিকুলারলি ইনিস মান, সেখান থেকে ডোনেগালের দূরত্ব পায়ে হেঁটে গেলে প্রায় 7 দিন লাগে। তার মানে ডুবেছে একটা জায়গায়, উঠেছে আর একটা জায়গায়। এম আই ক্লিয়ার টু এভরিবডি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে জেমস হিঞ্জ ওখানে গেলেন এবং যাওয়ার পরে তিনি এই ঘটনাটাকে জানতে পারলেন যে একটা মানুষ মারা গেছে এবং তার ডেড বডি কি আছে? তার ডেড বডি অনেক দূরে খুঁজে পাওয়া গেছে। জেমস হিঞ্জ আবার শুধুমাত্র এরকম একটা ইনসিডেন্ট নয়, তিনি আবার দেখেছেন যে এরকম অনেক উইমেনরা রয়েছেন যাদের কোনো সন্তান নেই, যাদের সন্তানরা প্রায় ডুবে মারা গেছে। হ্যাঁ কি না? তাদের বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু এক্সট্রিমলি মিজারেবল। হ্যাঁ কি না? এই প্রত্যেকটা জিনিসকে জেমস হিঞ্জ কিন্তু ওখানে অবজার্ভ করেছেন। জেমস হিঞ্জ এই প্রত্যেকটা জিনিসকে উইটনেস করেছেন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে রিয়েল লাইফ ইনসিডেন্টটা কি? ফিশারম্যান ফ্রম দ্য অ্যারান আইল্যান্ডস ড্রাউন্ড অ্যাট সি, হিজ বডি ওয়াজ ক্যারিড বাই দ্য কারেন্টস and it was found far away on another coast। যেমন ভাবে এই নাটকে আমরা মাইকেলের ডেড বডিটাকে দেখতে পাচ্ছি, যে ডেড বডিটা খুঁজে পাওয়া গেছে কোথায়? ডোনেগাল। ডোনেগাল কোথায় অবস্থিত? ওই যে একটু আগে বললাম নর্থ অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের উত্তরে অবস্থিত। ইয়েস অর নো? এরপরে লক্ষ্য করো, জেমস হিঞ্জ আরেকটা ঘটনা দেখেছিলেন। কি ঘটনা দেখেছিলেন? যে ওই যে ছেলেটা, ওটা রিয়েল ঘটনা বলছি আমি, রাইডার্স টু দ্য সির কনটেক্সটটাকে বাদ দিয়ে ধরো, যে ওই যে পরিবারটা, যে পরিবারের ছেলেটা মারা গেছে এবং যার ডেড বডিটা খুঁজে পাওয়া গেছে ওখানে, সেই পরিবারকে দ্য ফ্যামিলি হ্যাড টু আইডেন্টিফাই হিম। অর্থাৎ এই পরিবার কি করেছিল? এই পরিবার তার বডিটাকে আইডেন্টিফাই করেছিল। ঠিক আছে, কি দিয়ে আইডেন্টিফাই করেছিল? না তার কাপড় দিয়ে। ঠিক আছে, অর্থাৎ ডেড বডি যেটা বারিড হয়েছে ডোনেগালে, তার বারিয়ালের পরে তার এই ক্লোদিংস, তার এই কাপড়গুলোকে পাঠানো হয়েছিল তার পরিবারের লোককে আইডেন্টিফাই করার জন্য। কারণ পরিবারের লোক তার জামা কাপড়গুলোকে চিনবে, একজন পরিবারের লোকের যে মানে মেম্বারদের জামা কাপড়গুলোকে চিনবে। তাহলে সেই রকম অবস্থার মধ্যে এটাকে কি করা হয়েছিল? না পাঠানো হয়েছিল। এবং তারপরে সে কি করেছিল? না তারপরে সে মোর পার্টিকুলারলি ভাবে এই তোমার কি বলবো, এই জামা কাপড়গুলোকে আইডেন্টিফাই করে তার বাড়ির লোক, ঠিক আছে, এই কনক্লুশনে পৌঁছেছিল যে না ছেলেটা আমাদের পরিবারের। তোমরা এখানে যদি দেখো যে মাইকেলের বারিয়াল কোথায় হয়ে গেছে? মাইকেলের বারিয়াল, তাকে কবর দেওয়া হয়ে গেছে ডোনেগাল। ডোনেগাল থেকে দুটো জিনিস পাঠানো হয়েছে, একটা হচ্ছে পিস অফ শার্ট, একটা কি পিস অফ শার্ট অর্থাৎ জামার একটা টুকরো, এবং আরেকটা কি না প্লেন স্টকিং, একটা মোজা। অর্থাৎ একটা জামা এবং আরেকটা হচ্ছে তোমার মোজা। এই দুটো জিনিসকে পাঠানো হয়েছে এবং দুটো জিনিসকে পাঠিয়েছে কে? ইয়াং প্রিস্টের হাত দিয়ে। আবার বলছি কার হাত দিয়ে? ইয়াং প্রিস্টের হাত দিয়ে পাঠানো হয়েছে। এবং তারপরে প্রথমে কাকে দেওয়া হয়েছে? নোরা এটা কার কাছে নিয়ে এসেছে? এটা নিয়ে এসেছে ক্যাথলিনের কাছে। এবং তারপরে ওদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? যে তোমরা ইন্সপেক্ট করো, তোমরা এক্সামাইন করো ক্লোজলি, এক্সামাইন করো ক্লোজলি, এবং তারপরে রিচ টু দ্য কনক্লুশন, এবং তারপরে তোমরা এই কনক্লুশনে বলো, ঠিক আছে, এই কনক্লুশনে পৌঁছাও এবং বলো যে এই যে পোশাকটা, এটা মাইকেলের হচ্ছে কি মাইকেলের হচ্ছে না।
এটা মাইকেলের হচ্ছে কি মাইকেলের হচ্ছে না, কি বলছি বোঝা যাচ্ছে? তার মানে এটা যেটা এই নাটকের মধ্যে উল্লেখ রয়েছে, এই সেম জিনিসটা কিন্তু জেমস হিঞ্জ নিজে পার্সোনালি ওখানে যে তিনি এটাকে কিন্তু এক্সপেরিয়েন্স করেছিলেন। এটা তোমাদেরকে কিন্তু শুরুতে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে দ্য এক্সাক্ট ডিটেল, লাস্ট লাইনটাকে পড়বে, দ্য এক্সাক্ট ডিটেল appears in the play when Michael is identified by his clothes. আমরা এই কোয়েশ্চেনটা পড়বো বা এই ইনফরমেশনটাকে নিয়েও জানবো যে মুহূর্তে ওরা বুঝতে পারবে বা ওরা জানতে পারবে, ঠিক আছে, ওরা বলতে ক্যাথলিন এবং নোরা, পরবর্তী ক্ষেত্রে এই তথ্য ক্যাথলিন এবং নোরা কাকে দিয়ে দেবে, মাদার মরিয়াকে দিয়ে দেবে, এবং তারপরে বলবে যে এই জামা এবং কাপড়টা এটা কার হচ্ছে, এটা ডেফিনেটলি তোমার মাইকেলের হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্য রিয়েল স্টোরি। যে রিয়েল স্টোরি কি করেছিল, যে রিয়েল স্টোরি ইন্সপায়ার করেছিল, যে রিয়েল স্টোরি ইন্সপায়ার করেছিল জেমস হিঞ্জকে, ঠিক আছে, এই নাটকটা লিখতে। এরপরে দেখো আমরা আলোচনা করব আরেকটা জিনিসকে নিয়ে, 1904 সালে মঞ্চস্থ হওয়া রাইডার্স টু দ্য সি। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ওয়ান অ্যাক্ট প্লে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ওয়ান অ্যাক্ট প্লে। দেখো ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে, এই নাটকটার ডেফিনিশনটাকে জানবো এবং তারপরে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব যে কোন দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, ফ্রম হুইচ পার্সপেক্টিভস আমরা রাইডার্স টু দ্য সি কে বলতে পারি অ্যান এক্সাম্পল অফ আ ওয়ান অ্যাক্ট প্লে, রাইট। দেখো ওয়ান অ্যাক্ট প্লে বলতে আমরা কি বলবো, দেখো নামটাই বুঝিয়ে দিচ্ছে এক অঙ্কের নাটক। কি বলা হচ্ছে, যার মধ্যে কতগুলো অঙ্ক রয়েছে, এক অঙ্কের নাটক, ঠিক আছে। তার মানে যেহেতু এটা ওয়ান অ্যাক্ট প্লে, তাই প্রথম পয়েন্ট একদম ডাইরেক্ট তোমরা এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে তোমরা ডাইরেক্ট চলে আসবে, এবং যেটা কোনটা, যেটা আমরা বলছি হ্যাজ অনলি ওয়ান অ্যাক্ট। এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে শুধুমাত্র একটা অ্যাক্ট রয়েছে, অর্থাৎ মাল্টিপল অ্যাক্টস নেই, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ারের যে প্লেস গুলো যেগুলোকে আমরা দেখেছি 5 অ্যাক্ট প্লে, সেরকম 5 অঙ্কের নাটক নয়, এগুলো হচ্ছে কি, এগুলো মাত্র এক অঙ্কের নাটক, অর্থাৎ এর মধ্যে কোনো ডিভিশনস নেই, এর মধ্যে মাল্টিপল অ্যাক্টস নেই, এর মধ্যে শুধুমাত্র একটা অ্যাক্ট রয়েছে। তাহলে যেহেতু একটা অ্যাক্ট রয়েছে, তাই এর দেখবে সাবপ্লট নেই, রাইট। তার জন্য বলা হচ্ছে ইট ফোকাসেস অন এ সিঙ্গেল সিচুয়েশন, ইট ফোকাসেস অন এ সিঙ্গেল কনফ্লিক্ট। বোঝা গেছে মেন বক্তব্য কি আমাদের এই নাটকে, যে বার্টলি, রাইট, যে সমুদ্রে যেতে চাইছে, বার্টলে যে সমুদ্রে যেতে চাইছে, সে কি বেঁচে থাকবে নাটকের শেষে? মাদার মরিয়া, মাদার মরিয়া যিনি কন্টিনিউয়াসলি বার্টলিকে আটকাতে চাইছেন কি তুমি যাবে না সমুদ্রে, ঠিক আছে, তিনি কি তাকে আটকাতে পারবে? খুব বেসিক কিছু, বুঝতে পারছো, বেসিক কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেনের উপরে এই নাটকটা সার্ভাইভ হয়ে রয়েছে। আচ্ছা চলো, তাহলে যেহেতু এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে এটা কার উপর ফোকাস করছে, এখানে ফোকাসেস মানে আমরা বলতে পারবো কনসেন্ট্রেটস। এটা কার উপর কনসেন্ট্রেট করছে, একটা সিঙ্গেল সিচুয়েশন, একটা সিঙ্গেল কনফ্লিক্টের উপর, ঠিক আছে। ইট টেক্স প্লেস ইন আ শর্ট টাইম স্প্যান। অন্যান্য নাটকগুলোর ক্ষেত্রে যদি আমরা ধরো ম্যাকবেথকে ধরে নিই, ইফ ইউ টেক দ্য এক্সাম্পল অফ শেক্সপিয়ার্স ম্যাকবেথ, তাহলে আমরা কি দেখতে পাবো, প্রথম একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ ম্যাকবেথ লড়ছে থেন অফ কর্ডরের বিরুদ্ধে, ম্যাকবেথ লড়ছে ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে, ম্যাকবেথ লড়ছে সোয়েন ও দ্য কিং অফ নরওয়ের বিরুদ্ধে। যদিও থেন অফ কর্ডরের বিরুদ্ধে এই যে যুদ্ধটা, ও ইন্টারনালি হেল্প করেছিল, ডাইরেক্ট একদম সামনাসামনি যুদ্ধ হয়নি। মানে মেইনলি আমি বলতে চাইলাম যে একটা যুদ্ধ ম্যাকবেথ বাইরে লড়ছে, এই যুদ্ধটা মেইনলি ভাবে ম্যাকবেথ লড়েছিল সোয়েন ও দ্য কিং অফ নরওয়ে এবং তোমার দ্য রেবেল ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে। তারপরে সে ফিরে এলো, রাস্তায় দেখা হলো উইচেসদের সাথে, তারপরে সে রাজার কাছে গেল, রাজা তাকে মানে গ্রিট করলেন উইথ দ্য টাইটেল দ্য থেন অফ কর্ডর। সে তার বাড়ি ফিরে এলো, ইনভারনেসে ফিরে এলো, প্ল্যান করলো, রাজাকে মার্ডার করলো, রাজা মানে রাজত্ব হওয়ার জন্য তার যে মানে কি বলবো অভিষেক, তার জন্য সে বাইরে গেল, সেখান থেকে ফিরে এলো। তারপরে কি অনেকগুলো দিন কেটে যাচ্ছে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত 5 অ্যাক্ট প্লে, ঠিক আছে, তার মধ্যে আমরা কি দেখি অনেকটা টাইম লাগে, অর্থাৎ প্লটটা কি হচ্ছে, প্লটটা অনেকটা সময়কে ক্যাপচার করছে। কিন্তু রাইডার্স টু দ্য সি যেহেতু এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, এটা কিন্তু অতটা সময়কে ক্যাপচার করছে না। এই ব্যাপারটাকে নিয়ে আরো একটু পরে আসছি, জাস্ট এটুকু মনে রাখবে, এটা একটা শর্ট টাইম স্প্যানকে ক্যাপচার করছে, ঠিক আছে। যেহেতু ওয়ান অ্যাক্ট প্লে, যদি বাড়তি ক্যারেক্টার থাকে, ঠিক আছে, তাহলে সেটা হতে পারে না, ইট হ্যাজ লিমিটেড ক্যারেক্টার। অ্যাকচুয়ালি ওয়ান অ্যাক্ট প্লে এটা 20th সেঞ্চুরিতে আসার সবচেয়ে বড় রিজন কি জানো তো,
মানুষজনের যত দেখবে যত সময় এগোচ্ছে, আগে টেস্ট ক্রিকেট খুব পপুলার ছিল, পরবর্তী ক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেট খুব পপুলার হলো, এবং এখন দেখবে টি-20 ক্রিকেট খুব পপুলার। কারণ কি, মানুষের কাছে ওই টাইমটা নেই। পরবর্তী ক্ষেত্রে দেখবে আবার বিদেশে ওই ধরনের 10 ওভার ক্রিকেটের লিগ শুরু হয়ে গেছে। যত দিন যাচ্ছে মানুষের ব্যস্ততা তত বাড়ছে, আর মানুষের যত ব্যস্ততা বাড়ছে তত একটু একটু করে মানুষের এই সমস্ত সময়গুলো তারা কিন্তু খুব কম দিতে পারছে। তাহলে 5 অঙ্কের নাটক যখন মঞ্চস্থ হতো তখন পিপল হ্যাড দ্য টাইম টু ইনভেস্ট। কিন্তু যখন 20th সেঞ্চুরি আসছে এবং সেই 20th সেঞ্চুরির টাইমে মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, এবং এই ব্যস্ততা বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, এক্সকিউজ মি, ঠিক আছে, তারা চাইছে যে হ্যাঁ চলো আমাদের একটু এন্টারটেনমেন্ট দরকার রয়েছে, আমাদেরকে নাটক দেখতে হবে, কিন্তু আমরা একটা কম টাইমের মধ্যে একটা নাটককে দেখে শেষ করে ফেলবো। এবং সেই কারণের জন্য 20th সেঞ্চুরিতে, কারণ তোমরা জানো এই নাটক এসেছে 1904 সালে, রাইট, তাহলে সেটা 20th সেঞ্চুরি একদম বিগিনিং, তখন মানুষ প্রচন্ড রকমের ব্যস্ত রয়েছে, তাই ওয়ান অ্যাক্ট প্লে তাদের যে ডিমান্ড, তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টকে ওয়ান অ্যাক্ট প্লে কি করেছে, এটা সার্ভ করেছে, ঠিক আছে। আর মনে রাখবে যে ওয়ান অ্যাক্ট প্লের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাবে। দেখো আমাদের এই নাটকের ক্লাইম্যাক্স হচ্ছে বাটলের মৃত্যু। আমি আবার বলে রাখছি, রাইডার্স টু দ্য সি ক্লাইম্যাক্স হচ্ছে দ্য ড্রাউনিং অফ বাটলে বা দ্য ডেথ অফ বাটলে। বাটলের মৃত্যুর মাধ্যমে এই নাটকের ক্লাইম্যাক্সের জায়গাতে আমরা পৌঁছাচ্ছি, ঠিক আছে। এরপরে লক্ষ্য করো যে ওয়ান অ্যাক্ট প্লের যে যে বৈশিষ্ট্যগুলো এখানে আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করলাম, দ্য ডেফিনিশন বা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান অ্যাক্ট প্লে। এরপরে আমরা আলোচনা করব যে ওয়ান অ্যাক্ট প্লের কোন কোন বৈশিষ্ট্যগুলো রাইডার্স টু দ্য সির মধ্যে রয়েছে। দেখো, রাইডার RTTS ফর রাইডার্স টু দ্য সি, জাস্ট আ সেকেন্ড, এখানে আমি 3 ইউনিটিজ এর কথা বলবো, আবার বলছি 3 ইউনিটিজ এর কথা বলবো। এই যে 3 ইউনিটিজ এর কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি এরিস্টটলের কনসেপ্ট। এটা এরিস্টটলের কনসেপ্ট, আর এই কনসেপ্টটা ডিফাইন্ড হয়েছিল, এক্সপ্লেন্ড হয়েছিল, আমি শুরুতে বোধহয় বইটার নাম বললাম, এবং তার নাম হচ্ছে পোয়েটিক্স, যেখানে এরিস্টটল ট্র্যাজেডিকে ডিফাইন করেছেন। এই 3টে ইউনিটি বলতে এই 3টে জিনিসকে বোঝানো হয়। একটা হলো, একটু নোট নেবে কাইন্ডলি, ইউনিটি অফ টাইম, দ্বিতীয় হচ্ছে ইউনিটি অফ প্লেস, এবং তৃতীয় হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ অ্যাকশন, তাহলে তিনটে ইউনিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউনিটি অফ টাইম, একটা হচ্ছে ইউনিটি অফ প্লেস, আর একটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। আমরা আলোচনা করছি প্রথম ইউনিটিটাকে নিয়ে, সেই ইউনিটিটার নাম হচ্ছে ইউনিটি অফ টাইম। ইউনিটি অফ টাইম অর্থাৎ তুমি যদি দেখো যে এই যে পুরো নাটকটা, এই পুরো নাটকটা কিন্তু খুব একটা বেশি টাইম নিচ্ছে না। মানে বেশি টাইম নিচ্ছে না মানে লেটস সে নাটকটা কোথায় শুরু হচ্ছে, নাটকটা শুরু হচ্ছে মরিয়ার কটেজে। নাটকটা কোথায় শুরু হচ্ছে, নাটকটা শুরু হচ্ছে মরিয়ার কটেজে, ঠিক আছে। মরিয়ার কটেজে নাটকটা যখন শুরু হচ্ছে, মাদার মরিয়া একবার বাইরে গেলেন বাটলেকে রুটি এবং আশীর্বাদ দেওয়ার জন্য, এবং তারপরে তিনি ফিরে এলেন। তার কিছুক্ষণ পরে বাটলের ডেড বডিটা চলে এলো, এবং তারপরে মাদার মরিয়া এই রিয়েলাইজেশন করলেন, নো ম্যান এট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। অর্থাৎ আমাদের জীবনে মৃত্যুই হলো চরম সত্যি, এবং মৃত্যুকে মেনে নেওয়ার নামেই হচ্ছে জীবন। আমরা যতই আমাদের জীবনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি না কেন, এই জীবন একটা মায়া, এই জীবন একটা মোহ, এবং এই মোহ ত্যাগ করার নামই হলো জীবনের সত্যির উপলব্ধি। এবং যে জিনিসটা মাদার মরিয়া পরবর্তী ক্ষেত্রে রিয়েলাইজ করলেন। এক্সকিউজ মি, তাহলে আমি কি বললাম যে অলরেডি আমাদেরকে এরিস্টটলিয়ান 3 ইউনিটিজকে নিয়ে আলোচনা করতে হবে। আর এই 3 ইউনিটিজকে নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে শুরুতে 3টে ইউনিটির নাম জেনে নিতে হবে, এবং এই 3টে ইউনিটির নাম হলো ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। আমাদের এখন আলোচনা কাকে নিয়ে হচ্ছে, ওয়ান অ্যাক্ট প্লের কোন কোন বৈশিষ্ট্যগুলো আমরা রাইডার্স টু দ্য সির মধ্যে দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে আমরা এই 3টে ইউনিটির কথা বলবো। এই 3টে ইউনিটির কথা বলা কিন্তু এটা মনে রাখতে হবে, এটা একটা মানে কি বলবো সুপ্রিম ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে প্রথম আমাদের আলোচনা কোনটাকে নিয়ে, না ডেফিনেটলি ইউনিটি অফ টাইমকে নিয়ে। তুমি দেখো আমরা বলছি পুরো অ্যাকশনটা, অ্যাকশন মানে কোনটা, স্টেজের উপর যেটাকে দেখতে পাচ্ছ। হোয়াট ইজ অ্যাকশন? তুমি অ্যাজ এন অডিয়েন্স, তুমি অডিয়েন্সের সিটে বসে রয়েছো, আজকে তোমার পর্দা সরে গেছে স্টেজের সামনে, স্টেজের উপরে যা কিছু মঞ্চস্থ হচ্ছে এই সব কিছুই হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। বলছে দ্য অ্যাকশন হ্যাপেন্স উইদিন আ ভেরি শর্ট ডিউরেশন, আ ফিউ আওয়ার্স। অর্থাৎ কিছুটা মাত্র, খুব অল্প সময় নিয়ে এই পুরো নাটকের যে এন্টায়ার ইনসিডেন্টটা, এই ইনসিডেন্টটা মঞ্চস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাটলের ডিপারচার হচ্ছে প্রথম। বাটলের ডিপারচার মানে মাদার মরিয়া তিনি দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়ার অবস্থা মানে খুব বাজে। দ্য কন্ডিশন অফ দ্য ক্লাইমেট আউটসাইড ইজ এক্সট্রিমলি ট্রাবলসাম।
একটা টার্বুলেন্ট ক্লাইমেট রয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল কন্ডিশন ভালো নেই, সমুদ্র উত্তাল রয়েছে, হাওয়া ঝোড়ো হাওয়া প্রচন্ড ভাবে বয়ে চলেছে, এরকম একটা টাইমের মধ্যে তোমার কিন্তু বাইরে যাওয়া চলবে না, ঠিক আছে? কিন্তু আমরা কি দেখতে পেলাম, বাটলে এলো, বাটলে এসে পরে বলল যে না আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। ক্যাথলিন অব্দি এটা বললো যে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, অর্থাৎ এর মানে হলো যে পৃথিবীর প্রত্যেকটা যুবক তারা কেউ ঘরে বসে থাকতে পারে না, ঠিক আছে? তোমরা জানো আ বোট ইজ বিল্ট টু সেল অন দ্য সি বাট আ বোট ইজ সেফ অন দ্য হারবার। একটা নৌকা তৈরি হয় সমুদ্রে ভাসার জন্য, কিন্তু নৌকাটা কোথায় সেফ থাকে সবচেয়ে বেশি? সমুদ্র সৈকতে যখন নৌকাটা বাঁধা থাকে তখন নৌকাটা সবচেয়ে সেফ থাকে, কিন্তু তার জন্য তার নৌকা তৈরি হয়নি, নৌকা তৈরি হয়েছে সমুদ্রে ভাসার জন্য। কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? অর্থাৎ তুমি সবচেয়ে সেফ থাকবে, তুমি সবচেয়ে বেশি প্রোটেক্টেড থাকবে যদি তুমি বাড়ির ভিতরে থাকো। কিন্তু মনে রাখবে লাইফ বিগিনস আউট অফ দ্য কমফোর্ট জোন, অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবন শুরুই হয় আমাদের কমফোর্ট জোনের বাইরে। বাটলে জানে যে সে যদি আজকে ঘরে বসে থাকে তার জীবনের ইনকাম থেমে যাবে, অর্থাৎ তার ফ্যামিলির সার্ভাইভালটা এটা একটা কোয়েশ্চেনেবল জায়গার মধ্যে পৌঁছে যাবে, তার ফ্যামিলির সার্ভাইভাল এটা হয়ে যাবে ম্যাটার অফ ডাউট, এটা হয়ে যাবে ম্যাটার অফ আনসার্টেনটি। এবং সেই কারণের জন্য কি করতে চাইছে না, বাটলেকে যতই মাদার মরিয়া বারণ করুক না কেন কি তুমি চলো বাইরে যাবে না, কিন্তু বাটলেকে বাইরে যেতেই হবে, ঠিক বলছি? তাহলে এই নাটকের শুরুতে আমরা কি দেখলাম, যে বাটলের ডিপারচার হচ্ছে, মাদার মরিয়া একটা ভিশন দেখলো। কি ভিশন দেখলো? এটা আমরা যখন নাটক পড়বো পুরো ডিটেল আমরা পড়বো, তাতে মাদার মরিয়া দেখতে পাবে, ঠিক আছে, যে রেড মেয়ারের উপর, লাল ঘোড়াটার উপর বাটলে চেপে চেপে যাচ্ছে, এবং তার পিছনে যে ধূসর রঙের ঘোড়াটা রয়েছে, টাট্টু টাইপের ঘোড়া, সেই ঘোড়াটার উপর মাইকেলের ভূতটা চেপে রয়েছে, এবং সে পরে রয়েছে নতুন জামা, নতুন জুতো। অর্থাৎ তোমরা জানো এটা একটা খ্রিস্টান কালচার, এবং যখনই একটা মানুষকে বারিয়াল করা হয় তাকে নতুন পোশাক পরানো হয়। মাইকেল তার অলরেডি বারিয়াল হয়ে গেছে ডোনেগালে, এবং সেই মুহূর্তে মাইকেলকে পরানো হয়েছিল নতুন জামা, নতুন জুতো। আজ যখন এই গ্রে পনির উপরে মাইকেল পরে রয়েছে নতুন জামা, নতুন জুতো, এর দ্বারা মাদার মরিয়া বোধহয় বুঝেই গেছে দ্য লিভিং, ঠিক আছে, বাটলে ইজ বিং ফলোড বাই ডেড মাইকেল, অর্থাৎ জীবিত বাটলেকে ফলো করছে মৃত মাইকেল। জীবিত বাটলেকে যদি ফলো করে মৃত মাইকেল, এটার দ্বারা প্রমাণিত হয় যে জীবিত বাটলে আর বেশিক্ষণ জীবিত থাকতে পারবে না, সে খুব তাড়াতাড়ি মৃত হবে। ইয়েস অর নো? তো এটাই হচ্ছে মাদার মরিয়ার ভিশন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে বাটলের মৃত্যু হচ্ছে। আমরা ইন ডিটেল এই জিনিসটাকে নিয়ে পড়বো, আমরা দেখতে পাবো, আমরা জানতে পারবো। কি জানতে পারবো? একটা ঘোড়া আছে এবং যেটা গ্রে পনি, এবং সেই গ্রে পনি কি করবে, নক করে দেবে, অর্থাৎ সে তার পা দিয়ে লাথ মেরে দেবে তোমার কি বলবো বাটলেকে, এবং এর ফলে কি হবে না, বাটলে সে তার ব্যালেন্স হারাবে, এবং বাটলে যখনই ব্যালেন্স হারাবে বাটলে সমুদ্রে পড়ে যাবে এবং বাটলে ডুবে যাবে। ইয়েস অর নো? এবং এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখো লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স। এই ফাইনাল অ্যাকসেপ্টেন্সটা কি বলতো, যে ফাইনাল রিয়েলাইজেশন, এই ফাইনাল রিয়েলাইজেশনটা কে করবে? এই ফাইনাল রিয়েলাইজেশনটা করবে হচ্ছে তোমার মাদার মরিয়া। মাদার মরিয়া এই জিনিসটাকে বুঝতে পারবেন যে আমাদের জীবনে মৃত্যুটাই হচ্ছে একমাত্র, কি বলছে বোঝা যাচ্ছে, শ্রেষ্ঠ মানে একমাত্র রিয়েলিটি। জাতস্য হি ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ এই মৃত্যুটাই হচ্ছে একমাত্র রিয়েলিটি। নো ম্যান এট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। নো টাইম গ্যাপস অর সাবপ্লট, কোনো টাইম গ্যাপ নেই, পুরো নাটকটা শুরু হচ্ছে একদম টেনে শেষ হয়ে যাচ্ছে, মাঝে কোনো ব্রেক নেই, স্টেজটা 5 মিনিটের জন্য খালি নেই, ঠিক আছে, স্টেজের মধ্যে কন্টিনিউয়াসলি ঘটনা ঘটে চলেছে। পুরো যে ইনসিডেন্টটা সেটা মাদার মরিয়ার কটেজের মধ্যে হয়ে গেল। তাহলে ইউনিটি অফ প্লেসেও রয়েছে, ইউনিটি অফ টাইমেও রয়েছে, পুরো টেনে নাটকটা এগোচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা বলছি এটা একটা কন্টিনিউয়াস ড্রামাটিক টেনশন। তাহলে আমরা যখন ইউনিটি অফ টাইমকে নিয়ে কথা বলছি, আমরা বললাম দ্য এন্টায়ার অ্যাকশন হ্যাপেন্স উইদিন আ ভেরি শর্ট ডিউরেশন, উইদিন আ ফিউ আওয়ার্স, ঠিক আছে। বাটলের ডিপারচার থেকে মরিয়ার ফাইনাল অ্যাকসেপ্টেন্স, এই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখানে কোনো টাইম গ্যাপ নেই, এখানে কোনো সাবপ্লট নেই, এখানে পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোপুরিভাবে মানে একটা কন্টিনিউয়েশন হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা বুঝতে পারছো, এবং সেটা হচ্ছে কি না, ইউনিটি অফ প্লেস। আমরা আলোচনা করব কোনটাকে নিয়ে? আমরা আলোচনা করব ইউনিটি অফ প্লেসকে নিয়ে। দেখো কোথায় পুরো নাটকের ঘটনাটা ঘটেছে, আ পুয়ার কটেজ ইন দ্য অ্যারান আইল্যান্ড। দেখো এই কটেজটা আর অন্য কারো কটেজ নয়, এই কটেজটা কার কটেজ? এই কটেজটা হচ্ছে কটেজ অফ মাদার মরিয়া, ঠিক আছে। তার মানে আমরা এক কথায় বলতে পারবো মাদার মৌরিয়াস কটেজ,
ঠিক আছে, মাদার মরিয়ার কটেজ। ঠিক আছে, সেখানের কিচেনে আবার এই পুরো নাটকের ইনসিডেন্ট গুলো পারফর্ম হচ্ছে, সেখানের কিচেনে পুরো নাটকের ইনসিডেন্ট গুলো পারফর্ম হচ্ছে। নো চেঞ্জ অফ সিন, মানে সমুদ্র সৈকতের কথা বলা হচ্ছে, বাট সমুদ্র সৈকতটাকে আমরা কিন্তু দেখতে পাবো না অডিয়েন্স হিসাবে। আমরা সমুদ্রের কথা জানবো, আমরা সমুদ্রের কথা শুনবো, আমরা গ্যালোয়ে ফেয়ারের কথা জানবো, কানেমারার কথা শুনবো। ঠিক আছে, আমরা সমুদ্রের কথা জানবো শুনবো, কিন্তু সমুদ্রটাকে, ঠিক আছে, অ্যাজ এন অডিয়েন্স আমরা কিন্তু দেখতে পাবো না। আমরা অ্যাজ এন অডিয়েন্স কোনটুকু দেখতে পাবো না, শুধুমাত্র মাদার মরিয়ার কটেজটাকে দেখতে পাবো। আমরা কোনটাকে দেখতে পাবো? মাদার মরিয়ার কটেজটাকে দেখতে পাবো। তাহলে কোনো চেঞ্জ অফ সিন কি হচ্ছে? কোনো চেঞ্জ অফ সিন কি হচ্ছে? কোনো চেঞ্জ অফ সিন হচ্ছে না। এটাই হচ্ছে ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস মানে কি, পুরো নাটকটা কোনো আলাদা আলাদা জায়গায় হবে না। মানে এটার ইউনিটি অফ প্লেসটা কখন ব্রেক করে যেত? ধরো একটা সিনকে দেখানো হলো ইনিস, মানে একটা সিনকে দেখানো হলো গ্যালওয়েতে, গ্যালওয়েতে হয়তো দেখলে যে বাটলে নেমেছে, গ্যালওয়েতে বাজার করছে, এই সিনটা একটা জায়গায় দেখানো হলো। বা ধরো মাইকেলের ডেড বডিটা খুঁজে পাওয়া গেছে হচ্ছে তোমার ডোনেগালে, সেই ডোনেগালে কি ঘটেছে এটা যদি ওখানে উল্লেখ করা থাকে, তাহলে সেটা একটা তোমার কি হতো, ইউনিটি অফ প্লেসটা ভায়োলেটেড হয়ে যেত। তো মানে আমরা শুনতে পাচ্ছি অনেক কিছু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটাই জায়গা। সেই জায়গাটা কি না, সেই জায়গাটা হচ্ছে মাদার মরিয়ার কটেজটা, মাদার মরিয়ার কিচেনটা, এইটাকে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে পারবো এই পুরো নাটকের মধ্যে কোনটা মেনটেন হচ্ছে? মেনটেন হচ্ছে ইউনিটি অফ প্লেস। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে সমস্ত ইভেন্ট গুলো, সমস্ত ইভেন্ট মানে মাদার মরিয়ার হাজবেন্ডের মৃত্যু, ঠিক আছে, তার ফাদার ইন লর মৃত্যু, স্টিফেনের মৃত্যু, শনের মৃত্যু, সিমাসের মৃত্যু, প্যাচের মৃত্যু, মাইকেলের মৃত্যু, তথাপি শেষে বাটলের মৃত্যু। ঠিক আছে, এই সমস্ত কিছু, বা কিভাবে মাইকেলের ডেড বডিটা তোমার ডিসকভার্ড হয়েছে তোমার ডোনেগালে, বা কিভাবে তোমার কি বলবো মাইকেলের ডেড বডিটা ডোনেগালে বারিয়াল করা হয়েছে, এই সমস্ত তথ্য, এই সমস্ত ইনফরমেশন আমাদের সামনে রিপোর্টেড করা হচ্ছে। রিপোর্টেড মানে আমরা বলতে পারবো আমাদের সামনে সেটাকে ন্যারেটেড করা হচ্ছে। আমরা কিন্তু তার পারফরমেন্সটাকে ডাইরেক্টলি চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমরা এই পারফরমেন্সটাকে ডাইরেক্টলি চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র তার রিপোর্টটা শুনছি, আমরা শুধুমাত্র সেই তথ্যটা আমাদের সামনে আসছে। ঠিক আছে, এবং এটা কি করছে, এটা একটা ড্রামাটিক কনসেন্ট্রেশনকে সবসময় হাইলাইট করছে। এই ড্রামাটিক কনসেন্ট্রেশনকে আমাদের সামনে ইনক্রিজ করে দিচ্ছে, ইট ইনক্রিজেস দ্য ড্রামাটিক টেনশন। ঠিক আছে, তাহলে এটাকে ওয়ান অ্যাক্ট প্লে বলার কারণ অলরেডি আমরা এর আগে দেখতে পেলাম, তোমরা বুঝতেই পারছো, যেটাকে আমরা বললাম এখানে দেখো ইউনিটি অফ টাইম, এটাকে আমরা এই জায়গার মধ্যে দেখতে পেলাম, এবং ইউনিটি অফ টাইমের পরে এখানে আমরা দেখলাম ইউনিটি অফ প্লেস। এরপরে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব, মন দিয়ে শুনবে, সেটা কোনটা না, সেটা কিন্তু ইউনিটি অফ অ্যাকশন। আমি অলরেডি বললাম যে অ্যাকশন কোনটা না, অ্যাকশন হচ্ছে সেই ইনসিডেন্ট গুলো, আরেকবার আমরা অ্যাকশন বলতে কোনটাকে বলবো, যে অ্যাকশন বলতে আমরা সেই ইনসিডেন্ট গুলোকে বলবো যে ইনসিডেন্ট গুলো কোথায় পারফর্ম হচ্ছে না, পারফর্মড অন দ্য স্টেজ, অর্থাৎ স্টেজের উপর যেটা পারফর্মড হচ্ছে। ইয়েস অর নো? তাহলে লক্ষ্য করো এই যে অ্যাকশনটা, এই নাটকের যেটা অ্যাকশন হচ্ছে, এই অ্যাকশনটা একটা জিনিসের উপর তৈরি হচ্ছে, সেটা কোনটা? দ্য স্ট্রাগল বিটুইন মরিয়া অ্যান্ড দ্য সি। মাদার মরিয়া কিভাবে স্ট্রাগল করছেন? মাদার মরিয়া এই নাটকের একমাত্র বিষয়বস্তু। মাদার মরিয়া তিনি কি বাটলেকে আটকাতে পারবেন? বাটলে কি মাদার মরিয়ার এই ইমোশনাল কথা শুনে সে কি তার জার্নিটাকে থামিয়ে দেবে? এটা হচ্ছে মেন আইডিয়া। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো সাবপ্লট নেই, যে কথা আমরা আগে আলোচনা করেছি। এর মধ্যে কোনো ডিস্ট্রাকশন নেই পুরো নাটকটাকে পড়ার সময়, এর মধ্যে কোনো ডিস্ট্রাকশন পাবে না। একটাই মেন আইডিয়া, সেই মেন আইডিয়াটা এগিয়ে যাবে। বাটলে বেঁচে আসবে কি বাটলে ফিরে আসবে না, মাদার মরিয়া কি বাটলেকে আটকাতে পারবেন, মাদার মরিয়া কি বাটলেকে আটকাতে পারবেন কি পারবেন না, এই যে মেন আইডিয়া, তার উপর থেকে এই নাটকটা এগিয়ে যাবে। অর্থাৎ যা কিছু, এভরিথিং এই নাটকের মধ্যে, যে কোনো, এখানে এভরিথিং বলতে যে কোনো ইনসিডেন্ট, ঠিক আছে, যে কোনো ইনসিডেন্ট এই নাটকের মধ্যে পারফর্ম হোক না কেন, সমস্ত কিছু কিন্তু এই ট্রাজিক মুভমেন্টটাকে ইন্ডিকেট করে দিচ্ছে। এবং তোমরা জানো, এই যে বললাম এই নাটকের ক্লাইম্যাক্স কোনটা, আমরা ফ্রেইটেগের পিরামিডের মাধ্যমে এই জিনিসটাকে বুঝবো। এই নাটকের ক্লাইম্যাক্সই হলো বাটলেজ মৃত্যু। ঠিক আছে, বাটলেজ ডেথ।
এটা হচ্ছে এই নাটকের ক্লাইম্যাক্স, রাইট? তার মানে এর মধ্যে আমরা কি দেখতে পেলাম? ইউনিটি অফ অ্যাকশন দেখতে পেলাম। সুতরাং এটাকে আমরা একটা ওয়ান অ্যাক্ট প্লে হিসাবে কনসিডার করতে পারি। চলো এরপরে আমরা এগোবো যে এটাকে ওয়ান অ্যাক্ট প্লে বলার কি কি কারণ আছে। দেখো, লিমিটেড ক্যারেক্টার, মাদার মরিয়া, তাকে আমরা সেন্ট্রাল ক্যারেক্টার বলতে পারবো, অথবা আমরা তাকে প্রোটাগনিস্ট বলতে পারবো, রাইট? আমরা বাটলে, একে আমরা মেন ফাইটার হিসাবে কনসিডার করব, এবং দুজন ক্যাথলিন এবং নোরা। অ্যাকচুয়ালি এখানে মাদার মরিয়ার যদি তুমি ফ্যামিলিটাকে দেখো, এই মাদার মরিয়ার ফ্যামিলির মধ্যে আগে তো তার হাজব্যান্ড ছিল, আগে তো তার ফাদার ইন ল ছিল, এরা সবাই আগে ছিল, কিন্তু এখন তো আর কেউ নেই। এখন আমরা জীবিত হিসাবে দেখতে পাচ্ছি শুধুমাত্র তার দুই মেয়ে, একজন হচ্ছে ক্যাথলিন এবং আরেকজন হচ্ছে নোরা। এর মধ্যে ক্যাথলিন অনেক বেশি ম্যাচিওর, ক্যাথলিন অনেক বেশি এক্সপেরিয়েন্সড, এবং নোরা সে ইনএক্সপেরিয়েন্সড, সে কোথাও না কোথাও একটু ইম্যাচিওর, রাইট? তো যাই হোক, এটা খেয়াল রাখবে, ক্যাথলিন অ্যান্ড নোরা এরা কারা? এরা হচ্ছে টু ডটার্স, এরা দুজন মেয়ে। কার মেয়ে? মাদার মরিয়া এবং তার ছেলে বাটলে, এবং সে সমুদ্রে যাচ্ছে। তার মানে মাত্র কয়েকটা লিমিটেড ক্যারেক্টার। দেখো, এই ক্যারেক্টারগুলো ছাড়াও আরো কিছু ক্যারেক্টার আছে, ঠিক আছে? যেমন দেখবে তুমি তার নেবারদেরকে দেখতে পাবে, স্টিফেন, সন, ঠিক আছে? স্টিফেন, তারপরে নামগুলো আমার ঠিকঠাক খেয়াল পড়ছে না, স্টিফেন ফিটি, কলামসন, এই টাইপের নামগুলো, এগুলো তুমি দেখতে পাবে, তাদের নেভার্স হিসাবে দেখতে পাবে। আবার কিছু উইমেনদেরকে দেখতে পাবে, ওয়ান ওল্ড ওমেন, যারা কানতে আসবে, বাটলের ডেড বডিটা যখন ফিরে আসবে না, তখন দেখবে কিছু ওমেন আছেন যারা কি করবেন, যারা কান্নাকাটি করতে স্টেজের মধ্যে প্রবেশ করবেন। আমরা এগুলো যখন নাটকটাকে পড়বো তখন আমরা দেখব। সুতরাং যদি আমরা বলতে চাই, তাহলে একটা ওয়ান অ্যাক্ট প্লের এটা একটা বিরাট বড় বৈশিষ্ট্য, একটা ওয়ান অ্যাক্ট প্লের মধ্যে লিমিটেড ক্যারেক্টার থাকে, এবং এই ক্ষেত্রেও লিমিটেড ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, আমরা দেখলাম যে একটা ওয়ান অ্যাক্ট প্লের মধ্যে একটা সিঙ্গেল ক্লাইম্যাক্স থাকে, সিঙ্গেল ক্লাইম্যাক্স, অর্থাৎ মেইন ইনসিডেন্ট শুধুমাত্র একটা। এবং এই ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা কি না? বাটলেস ডেড বডি, সেই ডেড বডি এখানে চলে আসছে, অর্থাৎ বাটলেস ডেথ। ঠিক আছে? মনে রাখবে, বাটলেকে কে নকড করে দিয়েছিল? বাটলেকে নকড করে দিয়েছিল সেই গ্রে পনিটা, অর্থাৎ এই ঘোড়াটা, এই ধূসর কালারের, এই গ্রে কালারটাই হচ্ছে কালার অফ ডেথ, এটাই হচ্ছে কালার অফ ডিকে। বোঝা গেছে? যেখানে রেড হচ্ছে কালার অফ লাইফ, কালার অফ ভাইটালিটি, সেখানে ডেথ হচ্ছে, এই সরি, গ্রে হলো কালার অফ ডেথ। তাই গ্রে পনি কি করেছিল? বাটলেকে নকড করে দিয়েছিল। এরপরে বাটলে সমুদ্রে পড়ে গেছিল এবং মারা গেছিল, এবং বাটলের ডেড বডিটা আসছে। মাদার মরিয়া বুঝতে পারলেন যে তার পরিবার কি হয়ে গেল? ইটস ডিভয়েড অফ মেল মেম্বার, আর এই পরিবারের কোনো মেল মেম্বার রইল না। সিঙ্গেল ক্লাইম্যাক্স। দেখো, তোমার সামনে এখানে আমরা একটা পিরামিডকে দেখাচ্ছি। আমি পিরামিডটা কার পিরামিড? এই পিরামিডটা হচ্ছে ফ্রেইটেক্স পিরামিড। আবার বলছি, এটা কার পিরামিড? এটা হলো ফ্রেইটেক্স পিরামিড, ঠিক আছে? দেখো, গুস্তভ ফ্রেইটেগ নাটকের বা যে কোনো ওয়ার্কের প্লটকে ডেসক্রাইব করার জন্য তিনি পিরামিডটাকে ড্র করেছিলেন, এবং যেটা লিটারেচারে পপুলারলি নোন অ্যাজ হোয়াট? ইট ইজ নোন অ্যাজ ফ্রেইটেগস পিরামিড। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো ফ্রেইটেগস পিরামিড। তার নাম হচ্ছে গুস্তাভ ফ্রেইটেগ, রাইট? এবং তিনি প্লটকে, একটা নাটকের প্লটকে এক্সপ্লেন করার জন্য এই পিরামিডটাকে ড্র করেছিলেন। জিনিসটাকে বুঝবে। প্রথমে আসছে এক্সপোজিশন বা ইনসাইটিং ইনসিডেন্ট, ছেড়ে দাও। প্রথমে কি আসছে? ফার্স্ট পয়েন্ট, এক্সপোজিশন বা ইনসাইটিং ইনসিডেন্ট, ঠিক আছে? এবং তারপরে রাইজিং অ্যাকশনের মাধ্যমে ক্লাইম্যাক্স, তারপরে ফলিং অ্যাকশন, এবং তারপরে শেষে ডিনোমা বা রিজলিউশন। তুমি দেখো, প্রথমে যদি আমরা দেখি, এই নাটকের একদম শুরুটা এক্সপোজিশন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাদার মরিয়াজ ফ্যামিলি, মাদার মরিয়ার পরিবারটাকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথলিন এবং নোরা, এখানে ক্যাথলিন সে হুইলটাকে স্পিনিং করছে,
একটা চরকা আছে, ওই চরকাটাকে ঘোরাচ্ছে সুতো বানানোর জন্য, এইভাবে সে তার ফ্যামিলির ইনকামকে সাপ্লিমেন্ট করতে চাইছে। আবার নোরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তার কাছে একটা বান্ডেল আছে, এবং তারা এটা নিয়ে আলোচনা করতে চাইছে যে এই বান্ডেলের ভিতরে যে শার্ট বা যে প্লেন স্টকিংটা আছে, এই শার্ট এবং প্লেন স্টকিংটা, এই জামার টুকরোটা বা এই মোজার টুকরোটা, এটা মাইকেলের হচ্ছে কি হচ্ছে না, এটা তাদেরকে মানে কি বলবো, ইনভেস্টিগেশন করে এই খবরটা কাকে দিতে হবে, ইয়াং প্রিস্টকে এই খবরটা দিতে হবে। এরপর আসছে রাইজিং অ্যাকশন, মানে যেখানে নাটকটা আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। এখানে আমরা দেখতে পাবো যে বাটলে এসেছে, বাটলে এসে পরে সে বলছে ইমিডিয়েটলি আমাকে কোথায় যেতে হবে, না ইমিডিয়েটলি আমাকে চলে যেতে হবে সমুদ্রে। কেন? এটাই হচ্ছে একমাত্র জাহাজ, আর এই জাহাজটা যদি আমি মিস করি তাহলে আর এখন সামনাসামনি আমি কোনো জাহাজ পাবো না। আর সর্বোপরি এই যে মেলাটা গেল, এ ফেয়ারটা এইবার এটা হতে চলেছে একটা খুব লুক্রেটিভ ফেয়ার, এই সময় আমি একটা ভালো দাম পেতে পারি এই ঘোড়াগুলোর, তাহলে এই অপরচুনিটিটাকে আমি কোনোভাবে মিস করব না। মাদার মরিয়া তাকে কোনোভাবে যেতে দিতে চাইছেন না। তাহলে এক্ষেত্রে আমরা একটা কনফ্লিক্ট দেখতে পাবো, মাদার মরিয়ার ম্যাটারনাল অ্যাংজাইটি, তার যে ম্যাটারনাল অ্যাংজাইটি আছে, এটা ভার্সেস সানস সেন্স অফ ডিউটি। সানস সেন্স অফ ডিউটি অর্থাৎ ছেলের মধ্যে কাজ করছে সেন্স অফ ডিউটি। ছেলে বলছে আমি যাবই যাব সমুদ্রে, আর মা বলছেন তোমার যাওয়া চলবে না। তাহলে এই যে মায়ের ম্যাটারনাল অ্যাংজাইটি আবার ছেলের সেন্স অফ ডিউটি, এই দুটো জিনিসের মধ্যে যখন এই কনফ্লিক্টটা হচ্ছে, এই কনফ্লিক্টটার মাধ্যমে আমাদের রাইজিং অ্যাকশন অর্থাৎ প্লট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্লট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে এলো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে আমরা কি জানি? আমরা জানি এটা হচ্ছে মোমেন্ট অফ হাই সাসপেন্স, টপ লেভেল সাসপেন্স, যে মুহূর্তে রিডারদের মধ্যে একটা প্রচন্ড লেভেলের সাসপেন্স কাজ করছে, এক্সট্রিম সাসপেন্স কাজ করছে, সেটাকে আমরা এক কথায় বলতে পারবো কি, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড টু বি ক্লাইম্যাক্স। ঠিক আছে, ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্স এর পরে আসছে রিভার্সাল। দেখো এই রিভার্সালটাকে আমরা বলতে পারবো পেরিপেটেইয়া, পেরিপেটেইয়া বা পেরিপিটিয়া। এই পেরিপিটিয়া যে কথাটা এরিস্টটল বলছেন তার পোয়েটিক্সে, এরিস্টটল বলছেন পোয়েটিক্সে, এই কথাটার ইংলিশ মানে হচ্ছে রিভার্সাল। রিভার্সাল মানে রিভার্সাল অফ ফরচুন। দেখো আমরা রাইডার্স টু দ্য সি কে একটু পরে আলোচনা করব, দ্যাট রাইডার্স টু দ্য সি ইজ এন এক্সাম্পল অফ তোমার ক্লাসিক্যাল ট্র্যাজেডি। তাহলে কি বললাম যে এরিস্টটল, এরিস্টটল একটা টার্মকে ইউজ করেছেন এবং সেই টার্মটা হচ্ছে পেরিপিটিয়া। পেরিপিটিয়া, পিইআরআই, সরি এখানে একটা আই হবে, পিইটিইআইএ, পিইআরআই পিইটিইআইএ, পেরিপেটাইয়া বা পেরিপিটিয়া, এর মানে হচ্ছে রিভার্সাল অফ ফরচুন। আমি এই টার্মটা কেন বললাম? দেখো মাদার মরিয়ার কি একটা এক্সপেকটেশন ছিল যে আমার ছেলে বাটলে সে সার্ভাইভ করবে, আমার ছেলে বাটলে সে বেঁচে থাকবে। কিন্তু কি দেখা গেল, না আমরা দেখতে পেলাম যে এই যে ক্লাইম্যাক্স যখনই হলো তখনই আমরা দেখতে পাচ্ছি যে বাটলের ডেড বডিটা সেই জায়গার মধ্যে পৌঁছে গেছে, বাটলের ডেড বডি সেখানে পৌঁছে গেছে, দ্য অ্যারাইভাল অফ বাটলেস ডেড বডি। তাহলে বাটলের ডেড বডি যখনই পৌঁছে গেছে তখনই কি আর এই পরিবারে কি কোনো মেল মেম্বার বেঁচে রইল? এই পরিবারের মধ্যে আর কোনো মেল মেম্বার বেঁচে রইল না। তাহলে এটাকে কি আমরা বলতে পারবো না রিভার্সাল? এটাকে কি আমরা বলতে পারবো না পেরিপেটেইয়া? এটাকে আমরা বলতে পারবো রিভার্সাল অফ ফরচুন, কারণ এই জায়গার মধ্যে পুরো পরিবারের যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশনটা শেষ হয়ে গেল। এবং শেষে কি আসছে দেখো, রিজলিউশন আসছে, ডেনোমেন্ট আসছে। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমরা বলতে পারবো যখন মাদার মরিয়া বলছেন নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। কোটেশনটা আমি মোটামুটি বলার চেষ্টা করলাম, একদম লাস্ট লাইন অফ দ্য টেক্সট। ঠিক আছে, কোনো ভুল ভ্রান্তি হলে তোমরা একটু কারেকশন করে নিও। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ দীর্ঘদিন বাঁচবে না এবং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে, ঠিক আছে, এটা নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। দেখো এরপরে আমরা এখানে কমপ্লিট করলাম রাইডার্স টু দ্য সির আলোচনা অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। এরপরে আমরা আলোচনা শুরু করব যে গ্রিক ট্র্যাজেডির কোন কোন এসেনশিয়ালস, গ্রিক ট্র্যাজেডির কোন কোন ফিচার্স, গ্রিক ট্র্যাজেডির কোন কোন বৈশিষ্ট্য আমরা জেমস ইঞ্জাস প্লে রাইডার্স টু দ্য সির মধ্যে দেখতে পাই। দেখো এই আলোচনা শুরু করতে গেলে আমি প্রথমে কয়েকটা লাইনকে একটু পড়ে নিই এবং তারপরে আমরা জিনিসগুলোকে নিয়ে বলবো, আমরা বোঝার চেষ্টা করব যে গ্রিক ট্র্যাজেডি।
It's a form of drama, it's a type of drama, it's a type of drama যেটা অরিজিনেটেড হয়েছে এনসিয়েন্ট গ্রিসে অরিজিনেটেড হয়েছে, স্পেশালি ইন দ্য ওয়ার্কস অফ দ্য প্লেরাইটস লাইক সফোক্লেস, এসকাইলাস অ্যান্ড ইউরিপাইডস। এই তিনটা নাম মনে রাখবে, সফোক্লেস, এসকাইলাস এবং ইউরিপাইডস। অ্যাকচুয়ালি ট্র্যাজেডির বার্থ প্লেস কোথায় জানো তো? অ্যাথেন্স। ট্র্যাজেডির জন্মই হয়েছিল অ্যাথেন্সে, আর জন্ম দিয়েছিলেন এনারা, সফোক্লেস, এসকাইলাস, ইউরিপাইডস। সফোক্লেসের বিখ্যাত নাটক আমাদের সিলেবাসে আছে এডিপাস রেক্স, ঠিক আছে, এডিপাস দ্য কিং। মনে রাখবে গ্রিক ট্র্যাজেডির মধ্যে একটা জিনিসকে কি দেখানো হয়েছে জানো তো? যে আমরা যারা মানুষ, আমাদের পুরো জীবনটা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। আওয়ার লাইফ ইজ কমপ্লিটলি ডমিনেটেড বাই ফেট, আওয়ার লাইফ ইজ কমপ্লিটলি গভর্নড বাই ফেট। যেটা শেক্সপিয়ার কি করেছিলেন, যেটা শেক্সপিয়ার পুরোপুরি এই আইডিয়াটাকে ডিনাই করেছিলেন, শেক্সপিয়ার এই আইডিয়াটাকে ডিসমিস করেছিলেন। শেক্সপিয়ার বলছেন যে ক্যারেক্টার ইজ ডেস্টিনি। এর মানে কি, মানে একটা মানুষের লাইফে কি হবে কি না হবে এটা কিসের উপর ডিপেন্ড করে? সেই মানুষটার চরিত্রের উপর ডিপেন্ড করে, সেই মানুষটার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। ব্যাপারটা বুঝতে হবে, তার কর্মার উপর ডিপেন্ড করে। তার মানে একটা মানুষের জীবনে সেই কনসিকুয়েন্সেস গুলোই আসে যেরকম তার অ্যাকশনস হয়। এটা শেক্সপিয়ার বিলিভ করতেন, ঠিক আছে। যেমন ধরো আজকে ম্যাকবেথের লাইফে যে প্রবলেমটা হলো, বা অথেলো যে প্রচন্ড রকম সাসপিসিয়াস ডেসডিমোনার কারণ, মানে ডেসডিমোনার উপরে যে কারণের জন্য ইয়াগোর যে কনস্পিরেসি সেটা সে বুঝে উঠতে পারলো না, ইয়াগো তার মধ্যে সন্দেহের বীজটাকে পুঁতে দিল এবং সে ফাইনালি যে ডেসডিমোনাকে স্ট্যাব করে দিল, ডেসডিমোনাকে মার্ডার করে দিল। এটা কি? এটা তো তার রেজাল্ট অফ হিজ ওন ইমপারফেকশন। তার মধ্যে ফ্লজ আছে, তার মধ্যে ত্রুটি আছে। আজকে ম্যাকবেথের লাইফের মধ্যে যে ডাউনফল, তার একমাত্র কারণ কি? তার এক্সেসিভ অ্যাম্বিশন, তার আনকন্ট্রোলেবল অ্যাম্বিশন। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে শেক্সপিয়ারিয়ান নাটকের মধ্যে ট্রাজিক হিরোদের যে ডাউনফল হচ্ছে, সেই ডাউনফলের জন্য দে দেমসেলভস আর রেসপন্সিবল। অবশ্যই কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস ডেফিনেটলি আছে, কিন্তু তাদের চরিত্রের মধ্যে থাকা যে ফ্লজ, যেগুলো কিন্তু তাদেরকে একটা ডাউনফলের জায়গাতে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এই গ্রিক ট্র্যাজেডিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে গ্রিক ট্র্যাজেডির মধ্যে কিন্তু এক্ষেত্রে ডেস্টিনি শেষ কথা বলছে, এক্ষেত্রে ডেস্টিনি শেষ কথা বলছে। তুমি বলবে স্যার কিভাবে? যেমন ধরো যদি আমি ইডিপাস রেক্স নাটকটাকে ধরে নিই, সফোক্লেসের লেখা, ইডিপাস রেক্স নাটকের মধ্যে আমরা দেখতে পাবো যে ইডিপাস যখন জন্মাচ্ছে তখন ইডিপাসের বাবা লেইয়াস, মা জোকাস্টা, তারা একটা প্রফেসি শুনছেন, তারা একটা ওরাকেল শুনছেন, তারা একটা দৈববাণী শুনছেন। কি দৈববাণী শুনছেন? যে এই ছেলেটা বড় হয়ে সে পিতৃ হত্যা করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই ধরনের যখন তিনি ওরাকেল শুনছেন, এই ছেলেটা মাতৃ বিবাহ করবে, তখন তারা কি করছেন? তখন তারা প্রচন্ড রকমের এংরি হয়ে যাচ্ছেন এবং মোর পার্টিকুলারলি লেইয়াস তার সদ্যজাত ছেলে তার পায়ে, ঠিক আছে, আঘাত করে কোনো একজনকে বলছেন যে যাও একে হত্যা করে দাও, কিন্তু সে তাকে হত্যা করছে না, সে পাশের রাজাকে দিয়ে দিচ্ছে, মানে একজন সেফার্ডকে দিয়ে দিচ্ছে। সেই সেফার্ড থেকে পাশের দেশে যেয়ে সে বড় হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই ছেলেটা আননোয়িংলি সে তার বাবা লেইয়াসকে হত্যা করলো, সে তার মাতা জোকাস্তাকে বিয়ে করলো। তার মানে এই যে ঘটনাগুলো ঘটলো, ঠিক আছে, আমাদের এত কিছু ডিটেল ডিসকাশন করার মানে উপায় নেই এখানে। তাহলে আমরা যদি দেখি যে আমরা দেখবো যে ইডিপাসের জীবন কি ইডিপাস দায়ী? ওর ওর ফল্টটা কোথায়? হ্যাঁ, ওর মধ্যে একটা ফল্ট ছিল, ও একটু আনকন্ট্রোলেবলি অ্যাংরি ছিল, অর্থাৎ ওর রাগটা একটু বেশি ছিল। হ্যাঁ, এটা তুমি তার একটা হেমাটিয়া বলতে পারো, এটা তার মধ্যে থাকা একটা ফ্লজ তুমি বলতে পারো। কিন্তু আজকে ইডিপাসের সাথে যা যা ঘটনাগুলো ঘটলো, এর জন্য সে কতটুকু রেসপন্সিবল? ইয়েস অর নো? অর্থাৎ তার কিছু করার নেই, তাকে ভাগ্য দ্বারা সে পুরোপুরিভাবে পরিচালিত। আজকে যদি তুমি এই নাটকটাকে দেখো, রাইডেস টু দ্য সি, আজকের বাটলে মারা গেল, মাদার মরিয়া কন্টিনিউয়াসলি পুরো রাত তিনি দেবতার কাছে প্রে করে গেছেন, পুরো রাত তিনি দেবতার কাছে প্রে করে গেছেন যে তিনি শুধুমাত্র এটা চেয়েছেন যে তার ছেলে মেয়েরা যাতে করে একটা সেফ সিকিউরড এরকম জায়গার মধ্যে থাকে। তিনি চেয়েছেন যে হে ভগবান, তুমি আমার 5 ছেলেকে কেড়ে নিয়েছো, স্টিফেন, সন, সিমাস, প্যাচ, মাইকেলকে কেড়ে নিয়েছো, আমার কোলে এখন একমাত্র সন্তান বেঁচে রয়েছে, মানে একমাত্র ছেলে বেঁচে রয়েছে, তার নাম হচ্ছে বাটলে, তুমি অ্যাটলিস্ট এই বাটলেকে কেড়ে নিও না। এর জন্য আমি কি করছি? তিনি কন্টিনিউয়াসলি মানে প্রে করে চলেছেন গডকে। কিন্তু দেখা গেল যে নাটকের শেষে আবার বাটলে ডুবে মারা গেল।
এই যে অ্যারান আইল্যান্ডারদের জীবনের মধ্যে মৃত্যু একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, তাদের জীবনের মধ্যে, তাদের জীবনের মধ্যে মৃত্যু একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য তারা কতটুকু দায়ী? তারা এমন একটা আইল্যান্ড থেকে বিলং করে যে আইল্যান্ডটা পুরোপুরি ইনফার্টাইল অ্যান্ড আনপ্রোডাক্টিভ, যেখানে চাষাবাদ হয় না, এবং তাদেরকে সমুদ্রের উপর নির্ভরই করতে হয়। দে হ্যাভ টু ক্যাচ ফিশেস। এবং সর্বোপরি আমরা কি দেখতে পাচ্ছি? সমুদ্র যতটা না দেয় তার থেকে বেশি কেড়ে নেয়। হ্যাঁ, অবশ্যই দ্য সি ইজ দ্য গিভার বাট দ্য টেকার অফ লাইফ অ্যাট দ্য সেম টাইম। কেন? কারণ এই যে যেটুকু জীবন দিচ্ছে তার থেকে বেশি কেড়েই নিচ্ছে। মাদার মরিয়া হয়তো তারা খেয়ে পরে বেঁচে রয়েছেন সমুদ্রের কারণে, কিন্তু আজকে দেখো মাদার মরিয়া, এই যে তার পরিবারটা রয়েছে, এই পরিবারটা শেষ হওয়ার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তো আমি যে কথাটা বলছি মন দিয়ে শোনার চেষ্টা করবে, যে গ্রিক ট্র্যাজেডি হচ্ছে এমন এক ধরনের ট্র্যাজেডি, যে ট্র্যাজেডি অ্যাথেন্সে তৈরি হয়েছে। সফোক্লেস, এসকাইলাস, ইউরিপাইডসরা এই ট্র্যাজেডিকে ডেভেলপ করেছেন। এবং গ্রিক ট্র্যাজেডি একটা সিরিয়াস ড্রামাটিক ওয়ার্ক, এবং যেটা কোন কোন জিনিসগুলোকে নিয়ে ডিল করে? এক দেখো, ডিলস উইথ গ্রেট সাফারিং অ্যান্ড হিউম্যান ডাউনফল। ঠিক আছে, এখানে এক ডাবল এল হবে। তো যাই হোক, এটা এমন এক ধরনের একটা ড্রামাটিক ওয়ার্ক বা এমন এক ধরনের একটা নাটক, যে নাটকের মধ্যে চরিত্রগুলোর একটা এক্সট্রিম লেভেলের সাফারিং আমরা দেখতে পাই, এবং যেখানে মানে কি বলবো, মানুষগুলোর ব্যর্থতার গল্প আমরা দেখতে পাই। ঠিক আছে, দ্য স্টোরি অফ দ্য ডাউনফল দেখতে পাই। গ্রিক ট্র্যাজেডি গভর্নড বাই ফেট। ফেটকে ওরা বলে ময়রা, MOIRA। এই ওয়ার্ডটা শিখে রাখবে, এই ওয়ার্ডটা নিয়ে একটু পরে আমি আসছি। দ্য ওয়ার্ড ময়রা, MOIRA, এটা একটা গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, এবং এই ময়রা মানেই হচ্ছে ফেট, এর মানেই হচ্ছে ডেস্টিনি। এক্সকিউজ মি, এর মানেই ফেট, এর মানে ডেস্টিনি। এবং এই গ্রিক ট্র্যাজেডি দেখিয়েছে যে মানুষের লাইফ পুরোপুরিভাবে ফেট বা ময়রার দ্বারা ডমিনেটেড। এবং আমাদের যা কিছু হচ্ছে, মানে বেশি প্ল্যান করে লাভ নেই। আমাদের জীবনে যা কিছু হবে সমস্ত কিছু প্রিডেস্টাইন, সবকিছু লিখে আছে উপরে। অর্থাৎ উপরে যেটা লিখে আছে সেটা আমাদের জীবনে হবে, কিছু করার নেই। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি একটা গ্রিক কনসেপ্ট। ইটস পিওরলি এ গ্রিক কনসেপ্ট। এবং সর্বোপরি কি গ্রিক ট্র্যাজেডি কি করে? এটা ক্যাথারসিস তৈরি করে। ক্যাথারসিস বলতে এই দুটো অনুভূতি, একটা পিটি আর ফিয়ার, কি তৈরি করে? এই ক্যাথারসিস, এই টার্মটা, এটা একটা গ্রিক টার্ম। এই ক্যাথারসিস তৈরি করে। ক্যাথারসিস তৈরি করা মানে পিটি তৈরি করে এবং ফিয়ার তৈরি করে। এই পিটি এবং ফিয়ার কাদের মধ্যে তৈরি হয়? অডিয়েন্সের মধ্যে তৈরি হয়। কাদের মধ্যে তৈরি হয়? অডিয়েন্সের মধ্যে তৈরি হয়। দেখো গ্রিক ট্র্যাজেডির কি কি বৈশিষ্ট্য আমরা এখানে মোটামুটি ভাবে জানার চেষ্টা করলাম। যে এসকাইলাস, ইউরিপাইডস, সফোক্লেস, এদের যে নাটক, সেই নাটকের মধ্যে মানুষের অস্তিত্বের ক্ষণস্থায়িত্ব, মানুষের অস্তিত্বের মানে কি বলবো, একটা অসহায় অবস্থাকে, ভাগ্যের দ্বারা যার নিয়ন্ত্রিত মানুষের অবস্থা, সেটাকে তারা তুলে ধরেছেন। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন বৈশিষ্ট্য গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে রয়েছে। দেখো গ্রিক ট্র্যাজেডির আগে এসেনশিয়ালস গুলোকে দেখে নি। এখানে যে এসেনশিয়ালস বলে যে ওয়ার্ডটা আমি লিখেছি, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিচার্স, এর মানেই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলো গ্রিক ট্র্যাজেডির আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো গ্রিক ট্র্যাজেডির মধ্যে আমরা ট্রাজিক হিরোকে দেখতে পাচ্ছি। ইয়েস অর নো? দেখো এখানে ট্রাজিক হিরো এই ক্যাটাগরিতে আমরা কাকে রাখবো? আমরা মাদার মরিয়াকে রাখবো। রাইট অর রং? কিন্তু এরিস্টটলিয়ান সেন্স অফ দ্য টার্ম ট্রাজিক হিরো, আর এক্ষেত্রে মাদার মরিয়াকে যে আমি ট্রাজিক ক্যারেক্টার হিসেবে কনসিডার করে দিচ্ছি, এই দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ আছে। কেন বলো? কারণ এরিস্টটলিয়ান সেন্স অফ দ্য টার্মে যে ট্রাজিক হিরো, সেই পার্সনটা কিন্তু কামস ফ্রম আ ভেরি নোবেল অ্যান্ড রিচ ফ্যামিলি। কিন্তু সেক্ষেত্রে মাদার মরিয়া কি না, সি ইজ এ ওমেন অফ আ পিজেন্ট ফ্যামিলি। একটা পিজেন্ট ফ্যামিলির মেয়ে হচ্ছেন মাদার মরিয়া। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, মাদার মরিয়া যিনি সি ইজ এ ওমেন অফ আ পিজেন্ট ফ্যামিলি, ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু আমরা তাকে কি বলতে পারবো? তাকে আমরা ট্রাজিক হিরো বলতে পারবো। ওকে, এরপরে দেখো আমরা ট্রাজিক ক্যারেক্টার বলতে পারবো। দেখো ফেট ভার্সেস ফ্রি উইল, যেটাকে আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে হ্যামাটিয়া বা হ্যামারসিয়া, যেটা ট্রাজিক মানে ট্র্যাজেডি গুলোর মধ্যে থাকে। হ্যামারসিয়া বা হ্যামাটিয়া মানে কি? এটাকে তুমি বলতে পারো ট্রাজিক ফ্ল, এটাকে তুমি বলতে পারো এরর অফ জাজমেন্ট। এর মানে কি? মানে লেটস সে যে ট্রাজিক ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। যেমন ম্যাকবেথের মধ্যে একটা সবচেয়ে বড় ত্রুটি কি বলতো? যে ম্যাকবেথের মধ্যে রয়েছে ওভার রাইডিং অ্যাম্বিশন। এবং এই ওভার রাইডিং অ্যাম্বিশন থাকার কারণের জন্য ম্যাকবেথের একটা মানে ডাউনফল হচ্ছে।
ঠিক আছে, অথেলোর মধ্যে রয়েছে একটা সাসপিশিয়াস নেচার, অথেলো কিন্তু এক্সট্রিমলি সাসপিশিয়াস। বা হ্যামলেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে প্রোকাস্টিনেশন, অর্থাৎ সে একটু ডিলে করে, রাইট? তাহলে একটা গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখতে পাই কি, দেখতে পাই যে ট্রাজিক হিরোদের মধ্যে হ্যামার্সিয়া থাকে বা ট্রাজিক ফ্ল থাকে বা তাদের মধ্যে কিছু ত্রুটি থাকে। এখানে গ্রিক ট্র্যাজেডির মধ্যে কি কি আছে সেগুলো আগে জেনে না। গ্রিক ট্র্যাজেডির মধ্যে থাকে প্যারিপেটাইয়া, এর মানে ওই যে রিভার্সাল অফ ফরচুন, যেটা আমরা রাইডার্স টু দ্য সির মধ্যেও দেখলাম। অ্যানাগনোরাইজিস, অ্যানাগনোরাইজিস দ্য রিকগনিশন অর দ্য রিয়েলাইজেশন, এটা রাইডার্স টু দ্য সির মধ্যে অ্যানাগনোরাইজিস আছে। কোন জায়গায় বলো তো? যে মুহূর্তে মাদার মরিয়া এটাকে রিয়েলাইজেশন করলেন, দ্য রিয়েলাইজেশন অফ ট্রুথ, যখন তিনি বললেন যে নো ম্যান এট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, অর্থাৎ এটাকে মেনে নেওয়াটাই জীবন, যে একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে না দীর্ঘদিন, এই মেনে নেওয়াটার নামই লাইফ। এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা অ্যানাগনোরাইজিস বলতে পারবো। গ্রিক ট্র্যাজেডির যে এসেনশিয়ালস গুলো, তার মধ্যে রয়েছে কোরাস। দেখো কোরাস, আমরা জানি গ্রিক ট্র্যাজেডির মধ্যে কোরাস থাকে। কোরাস মানে কি? গ্রুপ অফ সিঙ্গার্স, গ্রুপ অফ ডান্সার্স, যারা কি করে, যারা একটা গ্রিক ট্র্যাজেডির পারফরমেন্সের সময় তারা স্টেজে আসে এবং তারপরে বাই দেয়ার সিঙ্গিং অ্যান্ড বাই দেয়ার ডান্সিং তারা কি করে, তারা অফ স্টেজ বেশ কিছু ইনফরমেশনকে অন স্টেজে তুলে ধরে, অর্থাৎ স্টেজের বাইরের বেশ কিছু ঘটনাকে তারা স্টেজের উপরে তুলে ধরে। ঠিক আছে, সাম অফ স্টেজ ইনফরমেশনস দে অলওয়েজ প্রেজেন্টেড অন দ্য স্টেজ, এটা হচ্ছে ফাংশন অফ দ্য কোরাস। এবং এক্ষেত্রে আমরা দুটো ক্যারেক্টারকে দেখতে পাবো আমাদের এই নাটকের মধ্যে, একটা হচ্ছে ক্যাথলিন এবং আরেকটা নোরা। এই ক্যাথলিন এবং নোরার ক্যারেক্টার, আই রিপিট, ক্যাথলিন এবং নোরার ক্যারেক্টার তুমি কোরিক ক্যারেক্টার বলতে পারো। তারপর হচ্ছে গ্রিক ট্র্যাজেডির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে থ্রি ইউনিটিজ, তিনটে ইউনিটি, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, যেটাকে নিয়ে আমরা একটু আগে ওয়ান অ্যাক্ট প্লেয়ার ফিচার্সে আমরা আলোচনা করলাম। এই থ্রি ইউনিটি যেখানে দেখতে পাচ্ছি, সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি গ্রিক ট্র্যাজেডির মধ্যে ক্যাথারসিস। এই ক্যাথারসিস মানে কি? দুটো অনুভূতি তৈরি হচ্ছে, একটা অনুভূতির নাম হচ্ছে পিটি এবং আরেকটা অনুভূতির নাম হচ্ছে ফিয়ার। এই পিটি এবং ফিয়ার কাদের মধ্যে তৈরি হচ্ছে? অডিয়েন্সের মধ্যে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি অডিয়েন্সরা পিটি ফিল করবে, করুণা ফিল করবে কার প্রতি বলতো? মাদার মরিয়ার প্রতি। যে এত কষ্ট করলেন এই মহিলা, কিন্তু তা সত্ত্বেও এত প্রে করলেন গডের কাছে, কিন্তু তা সত্ত্বেও শেষ ছেলেটা অবধি বাঁচলো না। এ কি পরিস্থিতি ভাগ্যের! ভাগ্য কতটা নির্মম হতে পারে, কতটা মার্সিলেস হতে পারে, ব্যাপারটা বুঝতে পারছো তো? এবং এই জন্য অডিয়েন্স কি করছে? অডিয়েন্স মাদার মরিয়ার প্রতি পিটি ফিল করছে এবং তাদের মধ্যেও কিন্তু ভয় কাজ করছে। এই ভয়টা কেন বলতো? কারণ যেটা আজ মাদার মরিয়ার সাথে হয়েছে সেটা আমার তোমার যে কারোর সাথে হতে পারে। আমাদেরও প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন রয়েছে, কিন্তু এটা তো একটা ভয়ের ব্যাপার যে ভাগ্য আমাদের এই চেষ্টাগুলোকে পরিপূর্ণতার জায়গায় পৌঁছায় না। আমাদের এই যে চেষ্টাগুলো আছে, এই চেষ্টাগুলোকে পরিপূর্ণতার জায়গায় কোনো অবস্থায় আমরা পৌঁছাতে পারি না। ভাগ্য এতটাই ক্রুয়েল। কি বলছি বোঝা যাচ্ছে তো? তাহলে এগুলো গেল কি গ্রিক ট্র্যাজেডির এসেনশিয়ালস। এরপরে লক্ষ্য করো, দেখো আমরা যে কথাটাকে বললাম যে গ্রিক ট্রাজিক এলিমেন্ট ইন রাইডার্স টু দ্য সি, এগুলোকে নিয়ে তো আমরা কথাই বললাম যে এখানে ট্রাজিক হিরো বলতে পুরোপুরি কনভেনশনাল ট্রাজিক হিরো বলে কেউ নেই, কিন্তু আমরা তাকে ধরে নিতে পারবো যে মাদার মরিয়া। ঠিক আছে, তাকে আমরা ওই ট্রাজিক হিরোর ক্যাটেগরিতে ফেলতে পারি। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি ফেট ভার্সেস হিউম্যান ইফোর্ট। কেন বলতো? ভাগ্যের সাথে মানুষের লড়াই। এই পুরো নাটকের যদি আমরা থিমটাকে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? এই সবকটা রাইডার্স, আমি এই টাইটেলটার আলোচনাও আসছি, তারা কন্টিনিউয়াসলি ফাইট করছে। কাদের সাথে ফাইট করছে? ন্যাচারের অ্যাডভার্সিটি, ন্যাচারের প্রতিকূলতার সাথে ফাইট করছে। ইয়েস অর নো? প্যারিপেটাইয়া রয়েছে, রিভার্সাল, বাটলের মৃত্যুর পরে পুরো ফ্যামিলিটা, এমনিতেই ফ্যামিলিটা যথেষ্ট বাজে অবস্থার মধ্যে ছিল, বাট বাটলের মৃত্যুর পরে এই পুরো ফ্যামিলিটার যে হোপ, যে পুরো এক্সপেকটেশন ছিল, এটা পুরোপুরিভাবে ডুইন্ডালড হয়ে গেল। ইট ওয়াজ লস্ট। ইয়েস অর নো? তাহলে সেটাকে আমরা প্যারিপেটাইয়া বলতে পারি। অ্যানাগনোরাইজিস আছে এর মধ্যে। ঠিক আছে, যখন মাদার মরিয়া এই ট্রুথটাকে রিয়েলাইজ করলেন দ্যাট নো ম্যান এট অল ক্যান বি লিভিং ফরএভার, এই রিয়েলাইজেশনের মধ্যে আমরা অ্যানাগনোরাইজিস দেখতে পাচ্ছি। এটা গ্রিক নাটক বলার কারণ, এটাকে ক্লাসিক্যাল নাটক বলার কারণ, গ্রিক ট্রাজিক এলিমেন্টস মানেই হচ্ছে ক্লাসিক্যাল এলিমেন্টস। এর মানে এটাকে আমরা বলতে পারবো ক্লাসিক্যাল এলিমেন্টস। এই ক্লাসিক্যাল এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি।
ঠিক আছে, ক্যাথারসিস, ক্যাথারসিস বলতেই ওই যে বললাম ক্রিয়েশন অফ দ্য টু ইমোশন, একটা ইমোশনের নাম হচ্ছে পিটি, আর একটা ইমোশনের নাম হচ্ছে ফিয়ার। এই দুটো ইমোশন তৈরি হচ্ছে মরিয়ার ইনসিডেন্ট দেখার পর। আর এই পিটি আর ফিয়ার কাদের মধ্যে কাজ করছে? এটা যারা অডিয়েন্স আছে, যারা রিডার আছে, তাদের মধ্যে কাজ করছে, মোর পার্টিকুলারলি অডিয়েন্সের মধ্যে। তারা পিটিফুল হচ্ছেন মাদার মরিয়া এবং এই অ্যারান আইল্যান্ডারদের বাসিন্দার প্রতি। ঠিক আছে, কোরাস লাইক ফাংশন এখানেও আমরা দেখতে পাচ্ছি। ক্যাথলিন এবং নোরা এই নাটকের মধ্যে তারা কোরিক রোলকে প্লে করছে। ইউনিটি অফ টাইম আছে 8-10 ঘন্টার মধ্যে। ঠিক আছে, উইদিন আ স্প্যান অফ 12 আওয়ার্স এই পুরো নাটকটা পারফর্ম হয়ে যাচ্ছে। এটা প্লেসটাও আবার একটা জায়গা, এবং সেই জায়গাটা কোনটা? মাদার মরিয়ার কটেজ। এবং এর মধ্যে অ্যাকশন আছে, কোনো সাবপ্লট নেই, ইউনিটি অফ অ্যাকশন আছে। গ্রিক ট্র্যাজেডির মধ্যে বেশ কিছু সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকে। সুপার ন্যাচারাল এলিমেন্ট বলতে গড, ঠিক আছে, মানে the deities and the gods they take part, they participate in the plot of a play। অর্থাৎ তারা অনেক সময় ওরাকেলের মাধ্যমে হোক, বা তাদের উপস্থিতির মাধ্যমে হোক, বা তাদের কোনো একজন প্রফেটের মাধ্যমে হোক, তারা সব সময় কি করেন? তারা নাটকের যে প্লট আছে সেই প্লটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পার্টিসিপেট করেন। বুঝতে পারছো? এক্ষেত্রে আমরা সেরকম কোনো গডের উপস্থিতি এই নাটকের মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু যে জায়গার মধ্যে আমরা দেখতে পাবো একটা গ্রে পনি আছে, এবং সেই গ্রে পনিটার উপরে the ghost of Michael was sitting on the back of the grey pony, it's a clear indication that there is a reference or there is an incorporation of the supernatural element in the play Riders to the Sea। Riders to the Sea নাটকের ওই জায়গার মধ্যে ডেফিনেটলি সুপারন্যাচারাল এলিমেন্ট রয়েছে। এবং গ্রিক ট্র্যাজেডির সর্বোপরি কি বলতো? ইনএভিটেবল। আচ্ছা, এই ইনএভিটেবল মানে কি? এই ইনএভিটেবল মানে হচ্ছে আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে তুমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না, সামথিং দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল টু ইউ। মৃত্যু, এই ইনএভিটেবল ডুম বলতে কি বোঝানো হয়েছে বলতো? ইনএভিটেবল ডুম বলতে বোঝানো হয়েছে মৃত্যুকে। অর্থাৎ মৃত্যুই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্যি। ঠিক আছে, এবং এই মৃত্যুর মাধ্যমে, এই ব্যর্থতার মাধ্যমে একটা গ্রিক ট্র্যাজেডি শেষ হয়, এবং সেটা আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে চলো একটু আগে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছিলাম সেটাকে, সেই কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাব, এবং সেই কনসেপ্ট হচ্ছে ময়রা। অলরেডি আমি বলে দিয়েছি যে দেখো, এটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। ময়রা ইজ এ গ্রিক ওয়ার্ড। এখানে তিনজনের নাম পাবে, ক্লথো লেচেসিস অ্যাট্রোপস, ক্লথো লেচেসিস অ্যাট্রোপস। এক মিনিট, তার আগে এটুকু জেনে রাখো, ময়রা এর মানেই হলো ফেট, বা এর মানেই হলো ডেস্টিনি। অর্থাৎ আমাদের যে লাইফ, ঠিক আছে, এটা পুরো গ্রিক কনসেপ্ট। এই লাইফ কিন্তু পুরোপুরি কন্ট্রোলড হচ্ছে, আমাদের এই লাইফ কিন্তু পুরোপুরি ভাবে গভর্নড হচ্ছে কার দ্বারা? না ডেফিনেটলি ফেটের দ্বারা, বা আমরা বলতে পারবো ডেফিনেটলি কার দ্বারা? না ডেস্টিনির দ্বারা। মানে ফেট বা ডেস্টিনি এটা কি করছে? এটা আমাদের লাইফকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করছে। এরপরে দেখো, এখানে একটা ওয়ার্ড বলা রয়েছে ময়রা বলতে, যে দ্য থ্রি ফেটস। আবার বলছি, কি বলা হচ্ছে? দ্য থ্রি ফেটস। এখানে থ্রি ফেটস কে বলতে, যে এই ময়রাকে আমরা বলছি ময়রাই, MOIRAI। যখনই থ্রি ফেটস হয়ে যাচ্ছে তখন ময়রা ওয়ার্ডটা হয়ে যাচ্ছে ময়রাই। এই ময়রাই কোন তিনজন? প্রথম নাম লিখে রাখো, ক্লথো। প্রথম দেবীর নাম কি? প্রথম দেবীর নাম হচ্ছে ক্লথো। আবার বলছি, কি নাম? তার নাম হচ্ছে ক্লথো। বলছে আমাদের জীবন একটা সুতোর মতো, থ্রেড অফ লাইফ। থ্রেড মানে সুতো। ক্লথো কি করেন? সি স্পিনস দ্য থ্রেড অফ লাইফ। আরেকবার, ক্লথো কি করেন? সি স্পিনস দ্য থ্রেড অফ লাইফ। দেখবে এই নাটক যখন শুরু হচ্ছে না, তখন ক্যাথলিন একটা হুইল, একটা চরকাকে ঘোরাচ্ছে। ওই চরকা যখন ঘোরাচ্ছে তার মধ্যেও কিন্তু ময়রার রেফারেন্স আছে, আমি পড়ানোর সময় বলছি, ওয়েট। তাহলে ক্লথো সে কি করছে? ক্লথো স্পিনস দ্য থ্রেড অফ লাইফ। ল্যাচেসিস কি করছেন? তিনি মেজার্স দ্য লেন্থ অফ লাইফ। ঠিক আছে, আর অ্যাট্রোপস কি করছেন? সে কাটস দ্য থ্রেড অফ লাইফ। মানে অ্যাট্রোপস তিনি জীবনের সুতোটাকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছেন। তাই অ্যাট্রোপস হচ্ছে মৃত্যু, ক্লথো তিনি কি করছেন? জীবনকে সৃষ্টি করছেন। ল্যাচেসিস কি করছেন? তিনি আমাদের জীবন কতটা দীর্ঘস্থায়ী হবে কি ক্ষণস্থায়ী হবে, আমাদের জীবনে আমরা কতটা কি করতে পারবো কি করতে পারবো না, এই সব কিছু কে ডিসাইড করছেন? এই সব কিছু ডিসাইড করছেন ল্যাচেসিস। পারলে বুঝতে? তার মানে আমাদের জীবনের জন্ম থেকে, বেঁচে থাকা থেকে মৃত্যু, এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই তিনজনের নামে। তারা কারা? ক্লথো, ল্যাচেসিস এবং অ্যাট্রোপস। যেখানে ক্লথো কি করছেন? সে স্পিনস দ্য থ্রেড অফ লাইফ, জীবনের সুতোকে তিনি স্পিন করছেন। সেখানে ল্যাচেসিস কি করছেন? সে মেজার্স দ্য লেন্থ অফ লাইফ, বা সে মেজার্স দ্য লেন্থ অফ দ্য থ্রেড।
এবং অ্যাট্রোপস কি করছেন, সেই কাটস দ্য থ্রেড অফ লাইফ। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ আমাদের যে জীবন, সেই জীবন কিন্তু পুরোপুরি কার দ্বারা নিয়ন্ত্রিত? ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। তুমি দেখো, তাই আমরা কদিন বাঁচবো, আমরা আমাদের জীবনে কতটা কি কাজ করতে পারবো কি না পারবো, আমাদের জীবনে কতটা কি অ্যাচিভ করতে পারবো কি না পারবো, এই সবকিছু এই ময়রার দ্বারা নিয়ন্ত্রিত। এই সবকিছু এই রায়ের দ্বারা নিয়ন্ত্রিত। আমি বললাম এই ময়রা যখন তিনজন ডেস্টিনি মানে তিনজন দেবী হয়ে যাচ্ছেন, তখন এই টার্মটা খেয়াল রাখতে হবে, সেই টার্মটা হচ্ছে ময়রাই। অর্থাৎ গ্রিক ট্র্যাজেডিতে যেহেতু রাইডার্স টু দ্য সি একটা গ্রিক ট্র্যাজেডি, এবং এর মধ্যে ফেট একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই ফেট হচ্ছে ময়রা। তুমি এখন বলবে যে স্যার আপনি ময়রা ওয়ার্ডটাকে কেন ইউজ করছেন, এত টাফ কেন বানিয়ে দিচ্ছেন? তোমাকে বলে রাখি, এই যে সমুদ্র আছে না বাবা, এই নাটকের মধ্যে যে সমুদ্রটা বলা হচ্ছে, এই সমুদ্র নয় রে ভাই, এই সমুদ্র হচ্ছে ময়রা। এই সমুদ্রই হচ্ছে ময়রা, এই সমুদ্রই হচ্ছে ফেট, এই সমুদ্রই হচ্ছে ডেস্টিনি, এই সমুদ্রই হচ্ছে ক্লথো, এই সমুদ্রই হচ্ছে ল্যাচেসিস, এই সমুদ্রই হচ্ছে অ্যাট্রোপস। এই সমুদ্রই ক্লথো, এই সমুদ্রই অ্যাট্রোপিস, এই অ্যাট্রোপস, এই সমুদ্রই ল্যাচেসিস, এই সমুদ্রই ময়রা, এই সমুদ্রই ময়রা। এটা খেয়াল রাখতে হবে। পুরোপুরি ভাবে একটা গ্রিক কনসেপ্টকে এই জায়গার মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছেন জেমস ফিঞ্চ। চলো, এরপরে আমরা আলোচনা করব, কাকে নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব অ্যারান আইল্যান্ডকে নিয়ে আলোচনা করব। কাকে নিয়ে আলোচনা করব? অ্যারান আইল্যান্ডকে নিয়ে আলোচনা করব। এর মধ্যে এটা খেয়াল রাখবে, এনিস মান। ঠিক আছে, এই যে পার্টিকুলার নাটকটা, এটা তো তিনটে দ্বীপে হয়নি, এই নাটকটা ঘটেছে শুধুমাত্র একটা দ্বীপে, এবং সেটা হচ্ছে এই সেকেন্ড ওয়ানটা, দ্য সেকেন্ড ওয়ান, যার নাম হচ্ছে তোমার এনিস মান। তো যাই হোক, আগে দেখে রাখো যে অ্যারান আইল্যান্ড, এখানে যারা লোক তাদেরকে আমরা বলবো দ্য অ্যারান আইল্যান্ডার্স। তাদেরকে আমরা কি বলবো? দ্য অ্যারান আইল্যান্ডার্স। এটা হচ্ছে অ্যারান আইল্যান্ড, এবং এখানে যারা বসবাস করে তাদেরকে আমরা কি বলবো? দে আর কল্ড অ্যারান আইল্যান্ডার্স। এরপরে বোঝার চেষ্টা করো অ্যারান আইল্যান্ড জিনিসটা কি। মনে হবে তিনটে দ্বীপের কম্বিনেশন, আবার বলছি তিনটে দ্বীপের কম্বিনেশনকে আমরা এক কথায় বলতে পারবো অ্যারান আইল্যান্ড। The Aran Islands are a group of three rocky islands. Three rocky islands. তিনটে রকি আইল্যান্ড আছে, তাকে অ্যারান আইল্যান্ড বলা হচ্ছে। আবার বলছি, অ্যারান আইল্যান্ড কাকে বলে? অ্যারান আইল্যান্ড হলো তিনটে রকি আইল্যান্ডের কম্বিনেশন। কোথায় অবস্থিত? ভালো করে বুঝবে। কোথায় অবস্থিত? ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। কোথায় অবস্থিত? ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, অ্যাট দ্য মাউথ অফ গ্যালোয়ে বে। গ্যালোয়ে উপসাগরের সামনে, গ্যালোয়ে উপসাগরের সামনে। ঠিক আছে, ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ডে। তার মানে মনে রাখবে, অ্যারান আইল্যান্ড বলতে প্রথম পয়েন্ট এক, তিনটে আইল্যান্ড আছে, এবং কোথায় অবস্থিত? ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত। আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত। এই তিনটে আইল্যান্ডের কি কি নাম? তিনটে আইল্যান্ডের কি কি নাম? এখানে আমরা তার নামগুলোকে জেনে নেব। প্রথম নাম ইনিসমোর, দ্য লার্জেস্ট আইল্যান্ড। প্রথম নাম ইনিসমোর, যাকে কি বলা হচ্ছে? দ্য লার্জেস্ট আইল্যান্ড, সবচেয়ে বড় ইনিসমোর। দ্বিতীয় নাম ইনিসমান, যেটাকে আমি বললাম এই যে ঘটনাটা, রাইডার্স টু দ্য সি যে ইনসিডেন্ট, এই ইনসিডেন্টটা ঠিক আছে ইনিস মানে হয়েছে। মাদার মরিয়ার বাড়ি কোন আইল্যান্ডে? মাদার মরিয়া, তার বাড়ি হচ্ছে, তার যে কটেজ আছে সেই কটেজটা অবস্থিত ইনিস মানে বা ইনিস মান, হোয়াট এভার ইউ সে। তারপরে হচ্ছে ইনিসিয়ার, এটা হচ্ছে দ্য স্মলেস্ট আইল্যান্ড। এটা হচ্ছে দ্য স্মলেস্ট আইল্যান্ড। এত মনে রাখতে হবে না, জাস্ট তিনটে আইল্যান্ডের তুমি নাম মনে রাখো, আমার সাথে একসাথে বলতে থাকো। ইনিসমোর, ইনিসমান, ইনিসিয়ার। আরেকবার, ইনিসমোর, ইনিসমান, ইনিসিয়ার। এর মধ্যে রাইডার্স টু দ্য সির ঘটনাটা কোথায় ঘটছে? ইনিসমানে ঘটছে। ঠিক আছে, এই গেল তোমার অ্যারান আইল্যান্ড। আর এখানে যারা থাকছে তাদেরকে আমরা অ্যারান আইল্যান্ডার্স বলবো। দ্য পিপল অফ অ্যারান আইল্যান্ড আর কল্ড অ্যারান আইল্যান্ডার্স। এবং মনে রাখবে, তাই বাটলে সে একজন অ্যারান আইল্যান্ডার, মাদার মরিয়া সে একজন অ্যারান আইল্যান্ডার, এরা প্রত্যেকেই হচ্ছে কি? অ্যারান আইল্যান্ডার। ঠিক আছে,
এরপরে তোমাকে ওদের ভাষাকে নিয়ে আমি জানাবো ওরা কোন ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করছে। ওরা কি কেল্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে নাকি ওরা গেইলিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। ওদের ল্যাঙ্গুয়েজটাকে অনেকে বলে কেল্টিক, অনেকে বলে গেইলিক ল্যাঙ্গুয়েজ। আজ তোমাদেরকে এই গ্যাপটা বুঝিয়ে দিচ্ছি, কোন ল্যাঙ্গুয়েজটাকে তুমি কেল্টিক ল্যাঙ্গুয়েজ বলবে, কোনটাকে বলবে গেইলিক ল্যাঙ্গুয়েজ। শোনো, কেল্টিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে একটা ব্রডার সেন্সে ইউজ করা হয়। এটা ব্রডার সেন্সে ইউজ করা হয় মানে এটা কি, এটা একটা জেনারেল টার্ম। এই জেনারেল টার্মের মধ্যে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস আছে, এর মধ্যে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস আছে। এর মধ্যে পড়া একটা ভাষার নাম হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে পড়া একটা ভাষার নাম হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ। তার মানে গেইলিক ল্যাঙ্গুয়েজ ইজ এ টাইপ অফ কেল্টিক ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, কেল্টিক ল্যাঙ্গুয়েজ একটা বড় টার্ম। আবার বলছি, কেল্টিক ল্যাঙ্গুয়েজ কি, এটা একটা বড় টার্ম। এটাকে তুমি বলতে পারো এটা একটা জেনারেল টার্ম। এবং সেক্ষেত্রে গেইলিক ল্যাঙ্গুয়েজকে তুমি কি বলতে পারো, এটা একটা পার্টিকুলার টার্ম। আচ্ছা, আয়ারল্যান্ডে কোন ল্যাঙ্গুয়েজ চলে, আয়ারল্যান্ডে চলে, ঠিক আছে, আয়ারল্যান্ডের এই ওয়েস্টে চলে কোন ল্যাঙ্গুয়েজ চলে, এটা চলে গেইলিক ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজ চলে, গেইলিক ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাকে বলো অ্যারান আইল্যান্ডে কোন ভাষাটা চলছে, অ্যারান আইল্যান্ডে কোন ভাষাটা চলছে, ওখানে চলছে গেইলিক ল্যাঙ্গুয়েজ। তার মানে আজকে আমাদের রাইডার্স টু দ্য সির মধ্যে যে ভাষাটা ইউজ করা হচ্ছে সেই ভাষাটা কি, সেই ভাষাটা হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ। সেই ভাষাটা কি, সেটা হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ। গেইলিক ল্যাঙ্গুয়েজটা কিসের মধ্যে পড়ে না, ইট ইজ এ টাইপ অফ কেল্টিক ল্যাঙ্গুয়েজ। মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর হিন্দি, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর বাংলা। আমরা কোন ভাষায় কথা বলছি, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মোর পার্টিকুলারলি বাংলা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সেই রকম ভাবে এটা হচ্ছে ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ। কেল্টিক ল্যাঙ্গুয়েজটা কি, এটা হচ্ছে ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ। খুব ইজিলি বুঝো। আর তার মধ্যে আমরা কি বলতে পারবো, এই যে গেইলিক ল্যাঙ্গুয়েজটা কি না, এটা তার মধ্যে ইটস এ পার্ট অফ দ্যাট, ঠিক আছে, মানে এটা একটা তার ডিভিশন। চলো এরপর আমি একটা, এখানে যে ভাষাটা ইউজ করা হচ্ছে বুঝতে পারছো, যে লোকাল ল্যাঙ্গুয়েজ, এটাকে তুমি ডায়ালেক্ট বলতে পারো। আমি আবার বলছি, রাইডার্স টু দ্য সি নাটকের মধ্যে যে ল্যাঙ্গুয়েজে জেমস হিঞ্জ লিখেছেন, অ্যাকচুয়ালি তুমি একটা জিনিসকে বোঝো, যে ডব্লিউ.বি. ইয়েটস কি অ্যাডভাইস করেছিলেন। ডব্লিউ.বি. ইয়েটস বলেছিলেন যে জেমস হিঞ্জ তুমি যাও এবং তারপরে যাওয়ার পরে তুমি ওদের লাইফস্টাইলটাকে লক্ষ্য করো এবং তারপরে তাদের লাইফস্টাইলটাকে রেকর্ড করো, তাদের লাইফস্টাইলটাকে নিয়ে লেখালেখি করো, ঠিক আছে। এটা তো ছিল তোমার ডব্লিউ.বি. ইয়েটস এর অ্যাডভাইস জেমস হিঞ্জকে। এরপরে জেমস হিঞ্জ যখন তিনি ওখানে গেলেন, তিনি তো চাইলে তো একটু সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে, একটু অর্নামেন্টেড ওয়েতে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তিনি তো লেখালেখি করতে পারতেন, এটা তো তিনি পারতেন। বাট তিনি কি সেটা করলেন, উত্তর হচ্ছে তিনি সেটা করলেন না। এর পরবর্তী ক্ষেত্রে বা এর পরিবর্তে ইনস্টেড অফ দ্যাট তিনি কি করলেন, তিনি ওদের ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করলেন। ওদের ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করার পরে ওদের যে ভাষাটা আছে সেই ভাষাটাকে তিনি ওখানে ইউজ করে দিলেন। হি ইউজেস কোন ল্যাঙ্গুয়েজটাকে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যারান আইল্যান্ডার্স। অ্যারান আইল্যান্ডারদের যে ল্যাঙ্গুয়েজটা আছে ওই ভাষাটাকে তিনি ইউজ করলেন। ওই ভাষাটাকে আমি বলছি হিবারনো ইংলিশ, যার মধ্যে আইএনজির প্রচন্ড রকমের ব্যবহার আছে। এই নাটকের টেক্সট হয়তো আমি এই ক্লাসে আজকে শুরু করছি না, এটা পরের দিন থেকে শুরু করব। এবং সেখানে তোমরা যখন এই নাটকটাকে পড়বে তখন তোমরা এই জিনিসটাকে বুঝতে পারবে ক্লিয়ারলি। এই নাটকের মধ্যে প্রচন্ড রকমের মানে ব্যাপক রকমের আইনজির ব্যবহার আছে। শুধু আইনজি খুঁজে পাচ্ছ, বুঝতে পারছো, সেই শিলাবৃষ্টির সময় যেমন হুল খুঁজে পাও না, এখানে শুধু আইনজি খুঁজে পাচ্ছ, মানে কথায় কথায় শুধু আইনজি মার্কা কথাবার্তা। এই জিনিসটা হচ্ছে তোমার হিবারনো ইংলিশ। অ্যাকচুয়ালি জিনিসটাকে বলি, আয়ারল্যান্ড আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছে, আবার এদের একটা কথ্য ভাষা ছিল, বুঝতে পারছো। তুমি এখানে টার্মটা শোনো, এই টার্মটা শোনো, হিবারনো, এই কথাটা আসছে হিবারনিয়া থেকে, আর হিবারনিয়া একটা ল্যাটিন নেম আয়ারল্যান্ডের। তাহলে আয়ারল্যান্ডের ল্যাটিন নেম হচ্ছে হিবারনিয়া, আর হিবারনিয়া থেকে শব্দটা এসেছে হিবারনো, ঠিক আছে। তাহলে হিবারনো ইংলিশ কাকে বলে, শোনো মন দিয়ে, হচ্ছে ইজ দ্য ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন আয়ারল্যান্ড।
আর এই ভাষাটা কার দ্বারা প্রভাবিত? গেইলিকের দ্বারা। তার মানে তুমি বলবে স্যার তাহলে কি বলবো, একবার বলছেন কেল্টিক, একবার বলছেন গেইলিক, একবার বলছেন হিবার্নো ইংলিশ, আমরা তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। দেখো কনফিউশনের কোনো জায়গা নেই। মনে রাখবে এই যে বাক্যগুলোতে যে যে ডায়ালেক্টটা, যে কথ্য ভাষাটা, এই কথ্য ভাষাটা হচ্ছে হিবার্নো ইংলিশ। এই কথ্য ভাষাটা কি? হিবার্নো ইংলিশ। এই হিবার্নো ইংলিশ কার দ্বারা প্রভাবিত হয়েছে? এটা প্রভাবিত হয়েছে গেইলিক ল্যাঙ্গুয়েজের দ্বারা। এটা প্রভাবিত হয়েছে গেইলিক ল্যাঙ্গুয়েজের দ্বারা। আবার গেইলিক ল্যাঙ্গুয়েজটা নিজে কি না, গেইলিক ল্যাঙ্গুয়েজটা নিজে হলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা হলো কেল্টিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা হলো কেল্টিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেটা আমরা পরবর্তী মানে আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এখানে দেখো কেল্টিক ল্যাঙ্গুয়েজের কথা জানলাম। তাহলে গেইলিক ল্যাঙ্গুয়েজটা নিজে কি না, গেইলিক ল্যাঙ্গুয়েজটা নিজে হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ, সরি, গেইলিক ল্যাঙ্গুয়েজটা নিজে কি, এক সেকেন্ড, এটা হচ্ছে এক ধরনের কেল্টিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে কেল্টিক ল্যাঙ্গুয়েজের সাব ক্যাটাগরি হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ, আর গেইলিক ল্যাঙ্গুয়েজের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে হিবার্নো ইংলিশ। আর রাইডার্স টু দ্য সি যে ক্যারেক্টার গুলো যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা হচ্ছে হিবার্নো ইংলিশ। আর তোমাদেরকে পরিষ্কার করে বলে দিলাম এই আইডিয়াটা যে হিবার্নো এই ওয়ার্ডটাই এসেছে হিবার্নিয়া থেকে, যেটা আয়ারল্যান্ডের ল্যাটিন নেম, যেটা আয়ারল্যান্ডের ল্যাটিন নেম। তাই হিবার্নো ইংলিশ সম্পর্কে এই লাইনটাকে একবার আমরা জাস্ট পড়ে নেব যে হিবার্নো ইংলিশ ইজ দ্য ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন আয়ারল্যান্ড। আরেকবার, হিবার্নো ইংলিশ is the variety of the English language spoken in Ireland, strongly influenced by Irish Gaelic language. অর্থাৎ আইরিশ গেইলিক ল্যাঙ্গুয়েজের দ্বারা যা প্রচন্ড রকমের প্রভাবিত। Am I clear to everybody? এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করব এই টাইটেলটাকে নিয়ে। আমরা বেশ কিছু আইডিয়াকে নিয়ে আলোচনা করছি। আমরা ট্র্যাজেডি ডেফিনিশনের সাথে আমরা নাটকটাকে একটু পড়বো, তারপরে ট্র্যাজেডি ডেফিনিশনের সাথে নাটকটাকে রিলেট করব, রাইট? কিন্তু এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এতে প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দেখো, রাইডার্স। দেখো রাইডার্স বলতে আমরা এই যে পয়েন্টগুলো বলা রয়েছে এই পয়েন্টগুলোকে নিয়ে না হয় আমরা আলোচনা করব ইন কোর্স অফ টাইম। এগুলোকে নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব ইন কোর্স অফ টাইম। কিন্তু আমরা কি এই নাটকের যেটুকু ডিসকাশন পড়লাম বা যেটুকু ইন্ট্রোডাকশন পড়লাম এর দ্বারা কি আমরা বলতে পারবো না যে রাইডার্স হচ্ছে কারা? না, দ্য মেল মেম্বার্স অফ মাদার মরিয়াজ ফ্যামিলি। মাদার মরিয়ার ফ্যামিলির যে সমস্ত মেল মেম্বাররা রয়েছেন তাদেরকে আমরা রাইডার বলতে পারি। মোর পার্টিকুলারলি এই মেল মেম্বারের মধ্যে তার হাজব্যান্ডও পড়ে যাচ্ছে, তার ফাদার ইন লও পড়ে যাচ্ছে। আবার যদি পার্টিকুলারলি ধরো তাহলে এটাকে আমি বলতে পারবো 6 সন্স অফ মাদার মরিয়া। তোমাদেরকে আগে আমি একটা শর্ট ট্রিক শিখিয়ে দিয়েছি, S3PMB, তিনটে নাম এস দিয়ে, একটা নাম পি দিয়ে, একটা নাম এম দিয়ে, একটা নাম বি দিয়ে। স্টিফেনসন, সিমাস, প্যাচমাইকেল, বাটলে। তাহলে 6 সন্স অফ মাদার মরিয়া, তাকে আমরা রাইডার বলতে পারবো। আবার যদি আমরা ভাবি যে এটা কি শুধু মাদার মরিয়ার পরিবারের লোকেরাই সমুদ্রে যায়, তারাই সমুদ্রের সাথে স্ট্রাগল করে, তাহলেও আমরা ভুল করব। আমরা বলতে পারবো এই অ্যারান আইল্যান্ডের প্রত্যেকটা লোক, অর্থাৎ আমরা দা অ্যারান আইল্যান্ডার্স, এদেরকেও আমরা রাইডার বলতে পারবো। আবার যে কথাটাকে দিয়ে আমি আজকের ক্লাস শুরু করেছিলাম মনে আছে, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ যারা লড়াই করছে নিজের অস্তিত্বের জন্য, প্রত্যেকটা মানুষ যারা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা মুহূর্তে সমুদ্র নামক দানব তথা ডিফিকাল্টিজ এন্ড অ্যাডভার্সিটিজের বিরুদ্ধে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছে, এরা প্রত্যেকেই রাইডার। তাহলে সেদিক থেকে রাইডারের ফোর্থ পয়েন্টে আমরা কি বলতে পারবো বলো? এই প্রত্যেকটা হিউম্যান বিংস, এই প্রত্যেকটা হিউম্যান বিংস। কারণ দেখো আমরা জন্মাই লড়াই করার জন্য, আর আমাদের
প্রত্যেকের কপালে এই ব্যর্থতাটা লেখা রয়েছে, কারণ কোনো না কোনো ভাবে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না। বুঝতে পারছো? যেটাকে অপটিমাম লেভেলের সাকসেস বলে, এটাকে অ্যাবসলিউট অ্যাচিভমেন্ট বলে, সেই অ্যাবসলিউট অ্যাচিভমেন্ট কোনোভাবে একটা মানুষের পক্ষে সেটাকে অ্যাচিভ করা কোনোভাবে সম্ভব নয়। তাহলে যে কথাটাকে বলছি বোঝার চেষ্টা করবে। তাহলে এদেরকে আমরা এক কথায় বলে দিতে পারি রাইডার্স। বোঝা গেছে? তার মানে লক্ষ্য করো, তাহলে রাইডার্স ওয়ার্ডার মানে কি, এরপরে আমরা জানবো রাইডার্স ওয়ার্ডার মানে কি, বা কেনই বা টাইটেলে এই রাইডার ওয়ার্ডার কথা বলা হয়েছে। দেখো রাইডার মানে কি, যে পিপল হু রাইড স্পেশালি অন হর্সেস। আরেকবার, রাইডার মানে কি, পিপল হু রাইড স্পেশালি অন হর্সেস, ঘোড়ার উপর যে চাপে, ঠিক আছে, বা যারা রাইড করে, বিভিন্ন কিছুতে রাইড করা হয় তোমরা জানো, এদের প্রত্যেককে আমরা এক কথায় কি বলতে পারবো, এরা হচ্ছে রাইডার। যদি আমরা এই নাটকে দেখি, আমরা দেখবো যে বাটলে সে রাইড করেছে একটা ঘোড়ার উপরে, এবং সেই ঘোড়াটা কোন ঘোড়াটার উপর সে রাইড করেছে, রেড মেয়ার বলে একটা ঘোড়া ছিল, ঠিক আছে, সে রেড মেয়ারের উপর সে রাইড করেছে, এবং তারপরে সমুদ্রে যাচ্ছে। সমুদ্রে কেন যাচ্ছে? সমুদ্রে যাওয়ার পরে সে একটা নৌকাকে ধরবে বা একটা ছোট জাহাজকে ধরবে, এবং তারপরে তার টার্গেট হচ্ছে গ্যালোয়ে ফেয়ারে পৌঁছাবে। সেখানে যেয়ে পরে এই যে দুটো ঘোড়া আছে, একটা হচ্ছে রেড মেয়ার এবং আরেকটা হচ্ছে গ্রে পনি, রেড মেয়ার আর গ্রে পনি এই দুটোকে সেখানে বিক্রি করে দেবে, এই হচ্ছে ওর টার্গেট। তাহলে একদম নাটকে যদি স্পেসিফিক্যালি বলো যে রাইডার কে, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা বলতে আমি বাধ্য, এই নাটকের মধ্যে একদম স্পেসিফিক্যালি রাইডার আর অন্য কেউ নয়, রাইডার হচ্ছে বাটলে। কেন বলতো? কারণ এই যে নাটক যখন ধরো শুরু হচ্ছে, এই নাটক যখন শুরু হচ্ছে, এই নাটক শুরু হওয়ার মুহূর্তে অলরেডি আমরা মাইকেলের খবর পাচ্ছি যে মাইকেল আর নেই, মাইকেল ইজ লস্ট, মাইকেল ইজ ডেড, মাইকেল ইজ ব্যারিড। হ্যাঁ, এটা কনফার্মড নয়, কিন্তু সেটা কনফার্মড হয়ে যাবে ইন কোর্স অফ টাইম। মাদার মরিয়ার অন্যান্য যে সমস্ত ছেলেরা রয়েছেন মাইকেল বাদ দিয়ে, তারা সবাই অলরেডি ডেড অ্যান্ড ব্যারিড। এসো, তাহলে যে কথাটাকে বলছি বোঝার চেষ্টা করো। তাহলে একদম স্পেসিফিক সেন্সে এই নাটকে রাইডার হচ্ছে শুধুমাত্র বাটলে, কিন্তু বাকি যা আলোচনা, সেই আলোচনা তো আমি অলরেডি বললাম যে এখানে রাইডার বলতে ইনক্লুডস অল মেন হু গো টু দ্য সি, যারা সমুদ্রে যায় তারা সবাই রাইডার। ক্লিয়ার? তার মানে যদি আমরা একটু ডিপার ইন্টারপ্রিটেশন করি এই টাইটেলটাকে, তাহলে আমরা বলবো যে এই যে রাইডার্স বলে যে শব্দটা আছে, দ্য ওয়ার্ড রাইডার্স, এটা সাজেস্ট করছে যে মানুষজন তারা তাদের ডেস্টিনির দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে যেন ডেস্টিনির সামনের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে ইউ রাইড অন দ্য ব্যাক অফ এ হর্স, এবং তোমাকে এই ঘোড়া কি করছে, তোমাকে সামনের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা লড়াকু মানুষ রাইডার। এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করব এই পার্টিকুলার শব্দ, এবং যে শব্দটা হচ্ছে এই প্রিপোজিশন টু কে নিয়ে। দেখো, আমি প্রথমে বললাম যে এই যে টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেটা ডাইরেকশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ তুমি কোন দিকে যাচ্ছ, ইউ আর মুভিং টু হোয়ার, ইউ আর মুভিং টুয়ার্ডস, এইটাকে বোঝানো হচ্ছে টু শব্দটার মাধ্যমে। এই টু শব্দটার সিম্বলিক মানে কি, বলছে এটা একটা মুভমেন্টকে সাজাচ্ছে, মানে এটা একটা মুভমেন্টকে ইন্ডিকেট করছে যে তুমি এমন কোনো কিছুর দিকে যাচ্ছ যেটা ইনএভিটেবল, অর্থাৎ যেটা হবেই। ইনএভিটেবল মানে একটু আগে আমি বলেছি আনঅ্যাভয়েডেবল। মানে কি, লেটস সে তুমি রাইড করেছো, লেটস সে তুমি রাইড করেছো, এবং তারপরে তুমি চাও বা তুমি না চাও তোমাকে কি করবে, তোমাকে টেনে নিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি? মানে এই টু ওয়ার্ডটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের জীবন যেন ওয়ান ওয়ে জার্নি, এখানে কিন্তু কোনো রিটার্ন করা সম্ভব নয়। বুঝতে পারছো? তুমি বাঘের পিঠে চেপে গেছো, আর তুমি বাঘের পিঠ থেকে নামতে পারবে না, নামলে বাঘটা তোমায় খেয়ে দেবে। আমরা আমাদের প্রত্যেকের জীবনে এরকম ভাবে কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকে রাইডার হয়ে গেছি।
আমাদের ফেরার আর কোনো উপায় নেই। আমরা প্রত্যেকে রাইডার, এবং কি আমরা রাইডার হতে হতে উই কাম ব্যাক ফ্রম দ্য সি হবে না, আমরা রাইডার আমাদেরকে টেনে নিয়ে চলে যাবে কোন দিকে? সমুদ্রের দিকে। সমুদ্র মানে ময়রা, সমুদ্র মানেই সেই ব্যর্থতা, সমুদ্র মানেই জীবনের সেই অবস্টাকেলস এন্ড ডিফিকাল্টিজ যেগুলো প্রত্যেকে আমাদের জীবনের জন্য অপেক্ষা করছে। তার মানে এই টু মানে হচ্ছে একটা টুয়ার্ডস মুভমেন্ট। এই টু মানে হচ্ছে আমাদের জীবনের একটা মুভমেন্ট, আমাদেরকে কি করতে হচ্ছে? আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এই সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে বোঝানো হচ্ছে এই প্রিপোজিশনটার মাধ্যমে, এবং যে প্রিপোজিশনটা হচ্ছে টু। এরপরে দেখো যে কথাটাকে বলছি সেটা কোন শব্দটা? সেই শব্দটা হচ্ছে দ্য সি। অলরেডি আমরা বলে রেখেছি, দেখো এই সমুদ্র, এখানে এ গিভার অফ লাইফও বটে, আবার এই সমুদ্র এ আবার টেকার অফ লাইফও বটে। এ আমাদেরকে জীবন দিচ্ছেও, এ আমাদের কাছ থেকে জীবন কেড়েও নিচ্ছে। তোমরা জানো এই অ্যারান আইল্যান্ডের পাশে, খুব যদি ভুল না করি, ঠিক আছে, এই বড় সমুদ্রটা যেটা রয়েছে, যেটাকে ওদেরকে ক্রস করে যেতে হয়, সেটা হচ্ছে আটলান্টিক ওশান। সেটা হচ্ছে আটলান্টিক ওশান, ঠিক আছে। তাহলে এরকম একটা অবস্থা, চারপাশ দিক থেকে এই যে ছোট ছোট আইল্যান্ড গুলো, এগুলো পুরোপুরি চারপাশ থেকে মোড়া রয়েছে জল দিয়ে। আর সেরকম একটা জায়গা, এই ছোট ছোট আইল্যান্ডারদের, এদের খুব একটা যে নামি দামি খুব ভালো জাহাজ আছে সেরকমটা নেই। ছোটখাটো নৌকা, আনসেফ, আনপ্রোটেক্টেড, ভেরি ফ্রাজাইল, যেগুলোর কন্ডিশন খুব বাজে, এবং সেই ধরনের নৌকাগুলোকে নিয়ে এদেরকে সমুদ্রে জার্নি করতে হচ্ছে, এদেরকে সমুদ্রে পাড়ি দিতে হচ্ছে, সামনের দিকে এগোতে হচ্ছে। তাহলে এর রেজাল্ট কি হতে পারে? এর কনসিকুয়েন্স কি হতে পারে? ঠিক আছে, সেই কনসিকুয়েন্স কিন্তু প্রত্যেকেই জানে, রাইট? তাই এই সমুদ্র হচ্ছে কোনটা? এই সমুদ্র হচ্ছে ময়রা, এই হচ্ছে ফেট, হচ্ছে মৃত্যু, এ ডেস্ট্রয়ার। ইট গিভস লাইভলিহুড বাট অলসো টেকস লাইভস। এই সমুদ্র জীবন দিয়েছে, বাট জীবন বা জীবিকা যাই দিয়েছে তা যথেষ্ট কম। এটা দিয়েছে কম, কেড়ে নেবে বেশি, ঠিক আছে। তার জন্য বললাম এই সমুদ্র, it represents Greek Moira, the inevitable destiny, a power beyond human control. অর্থাৎ তুমি তোমার জীবনে বহু কিছুকে কন্ট্রোল করতে পারবে, you can control many things in your life, but what you can never control is the fate, is the destiny. এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। এরপর আমরা দেখে নেব তাহলে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা সিম্বলিক্যালি কোন আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করছে। যে রাইডার্স টু দ্য সি, তাই সিম্বলিক্যালি এই কথাটার মানে হচ্ছে পিপল, অর্থাৎ আমরা যারা প্রত্যেকটা মুহূর্তে অসহায়ের মতো এগিয়ে চলেছি আমাদের মৃত্যুর দিকে, সেই সমস্ত মানুষ যারা প্রত্যেকটা মুহূর্তে হেল্পলেসলি এগিয়ে চলেছে মৃত্যুর দিকে, রাইট অর রং? তাই এখানে একটা ফিলসফিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, এবং সেটা কোনটা? লাইফ ইজ এ জার্নি টুয়ার্ড ডেথ। এর একটা ফিলসফিক্যাল আইডিয়া আছে, সে লাইফ ইজ এ জার্নি টুয়ার্ডস ডেথ। হিউম্যানস আর পাওয়ারলেস বিফোর নেচার, অর্থাৎ প্রকৃতির সামনে আমরা যারা মানুষ রয়েছি, আমাদের ক্ষমতা যথেষ্ট তুচ্ছ, আমরা যথেষ্ট দুর্বল। আমরা এই পার্টিকুলার টপিকের টেক্সট নিয়ে আলোচনা করব পরের ক্লাস থেকে, ইন ডিটেল আলোচনা হবে। আজকের ক্লাস এই অবধি রইল। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।